আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের জৈব যৌগের পর্ব 7-এ আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব। আজকে আমরা অ্যালকিন পড়ব। অ্যালকিন হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, বিকজ আমাদের স্পেসিফিকভাবে যেই সমস্ত বিক্রিয়াগুলো থেকে প্রশ্ন আসে সবগুলাই অ্যালকিনের ভিতরে পড়ে। যেমন ধরো সাইজেভ নীতি, মার্কোনিকভ নীতি, ওজনীকরণ, তিনটা হট টপিক। সাইজেভ, মার্কোনিকভ, অ্যান্টিমার্কোনিকভ, তারপর হচ্ছে তোমার ওজনীকরণ, তিনটা হট টপিক। এই তিনটাই অ্যালকিনের ভিতরে পড়বে। আবার তোমার অ্যালকিনের শনাক্তকরণ বিক্রিয়া আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসে, কখনো কখনো সিকিউতেও দিয়ে দেয়। সো আজকে আমরা এই টোটাল ক্লাসটাতে অ্যালকিনের 14 গোষ্ঠী একদম এ টু জেড ডিটেল উদ্ধার করব, একদম এ টু জেড ভালো করে বোঝার চেষ্টা করব। কেমন? আমাদের তিনটা টপিক সব সময় ভালো করে শিখতে হবে। এই তিনটা টপিক কখনো বাদ দেওয়া যাবে না। তুমি জৈব যৌগ যদি নাও পড়ো তাও এই তিনটা টপিক খুব ভালো করে পড়বা। সেটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিনের এ টু জেড সব ভালো করে পড়বা। তারপরে হচ্ছে অ্যামিন, অ্যামিন, এবং পরে আসে হচ্ছে অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন। এই তিনটা টপিক তুমি যদি জৈব যৌগ বাদও দাও তাও এই তিনটা টপিক তুমি যদি ভালো করে পড়ো, এর ভিতরে সমস্ত বিক্রিয়াগুলো ভালো করে পড়ো, তুমি 60-70% জিনিসপত্র কমন জাস্ট এই তিনটা টপিক থেকে পাবা। ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখবা সব এই তিনটা টপিকের ভিতরে, অ্যালকিনের ভিতর, অ্যামিনের ভিতর, অ্যালডিহাইড কিটোনের ভিতর। ম্যাক্সিমাম এমসিকিউ দেখবা এর ভিতর থেকে আসতেছে। সো এগুলা এতটা গুরুত্ব বহন করে। এই জন্য আমরা আজকে যখন অ্যালকিন পড়বো, অ্যালকিনে আমাদের খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা বিক্রিয়া ভালো করে শেখা লাগবে। সো এত ক্লাস যেগুলো আমরা করছি সবগুলাতে তো আমাদের বেসমেন্ট ভালোই ডেভেলপ হয়ে গেছে, বেসমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই। বাট আজকের ক্লাসে আমরা ইচ অ্যান্ড এভরিথিং ভালো করে বোঝার চেষ্টা করব এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে করবা। প্রত্যেকে আজকের ক্লাসটা নোট করবা এবং অন্তত 4 থেকে 5 বার রিভিশন দিবা, অন্তত 4 থেকে 5 বার। এর চেয়ে বেশি রিভিশন দিতে পারলে খুবই ভালো। আর প্রত্যেকটা বিক্রিয়া লিখে লিখে রিভিশন দিবা। ওকে, সো চলো দেরি না করে শুরু করি। প্রথমে আসে আমাদের অ্যালকিন কি। অ্যালকিনের পরিচয় সম্পর্কে আমাদের প্রথম পড়াশোনা আসে যে হোয়াট ইজ অ্যালকিন, অ্যালকিনের পরিচয় কি, অ্যালকিন সম্পর্কে আমাদের বিস্তারিত পড়ান। সো আমরা প্রথমে আসবো অ্যালকিন নিয়ে। তো অ্যালকিন এই যে ওয়ার্ডটা আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, অ্যালকিন ওয়ার্ডটার ইংলিশ হচ্ছে এএলকে, এএলকে ইএনই, অ্যালকিন, এএলকে ইএনই, অ্যালকিন। তাহলে খেয়াল করো অ্যালকিন ওয়ার্ডটার মেইন ওয়ার্ড হচ্ছে দেখো এএলকে ইএনই। তো এখানে দেখো নামের শেষে ইন আছে যেটা ইংলিশে হচ্ছে ইএনই। তো অ্যালকিন বা কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ যারা আছে, কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ যারা আছে, যারা অ্যালকিন, এদের সবার নামের শেষে ইএনই থাকবে। যেমন ধরো যদি আমরা প্রথম কার্বন কার্বন দ্বিবন্ধ বিশিষ্ট যৌগ যদি নিই CH2 ডাবল বন্ড CH2, 2 কার্বন হওয়ার কারণে ইথ, এবং ইএনই যুক্ত হয়ে আমাদের যৌগটা তৈরি হয় ইথিন। ঠিক আছে, তারপরে পরবর্তী যে যৌগ আছে CH3CH ডাবল বন্ড CH2, 3 কার্বন বিশিষ্ট যৌগ, এইটা হচ্ছে আমাদের প্রোপিন, তাই না, প্রোপিন। তারপরে 4 কার্বন বিশিষ্ট যৌগ CH3CH2CH2CH ডাবল বন্ড CH2, এটা আসে হচ্ছে ইথিন প্রোপিন, এরপর আসে হচ্ছে আমাদের বিউটিন। তো এই যে এক একটা যৌগ আছে ইথিন প্রোপিন বিউটিন, এগুলো সব অ্যালকিন। তুমি দেখলেই চিনতে পারবা এগুলো কি, এগুলো হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের ক্ষেত্রে আমাদের কমন বৈশিষ্ট্যের দিকে যদি আমরা খেয়াল করি, অ্যালকিনের ক্ষেত্রে কমন বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু যেহেতু আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, বাকি আমাদের 2টা করে হাত আছে, এই দ্বিবন্ধনের একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন। আমরা জানি যেইটা পাই বন্ধন, এই পাই বন্ধন কি দুর্বল, এই পাই বন্ধন কি দুর্বল, দুর্বল মানে কি সহজে ভাঙবে, সহজে ভাঙে। তাহলে দেখো পাই বন্ধন দুর্বল, সহজে ভাঙে। সহজে ভাঙার মানে হচ্ছে এই পাই বন্ধন ভেঙে যে, এই পাই বন্ধন ভেঙে যে আমরা ইজিলি এখানে এখানে আমরা এই 2টা হাত ছাড়াও আরো একটা করে হাত খুলতে পারবো। এই হাতে কি ঘটবে, এই হাতে সংযোজন ঘটবে, এই হাতে কি ঘটবে, এই হাতে সংযোজন বিক্রিয়া ঘটবে। তাহলে খেয়াল করো কার্বন কার্বন দ্বিবন্ধনে আমরা ইজিলি এখানে সংযোজন বিক্রিয়া ঘটাতে পারি, ইজিলি কি ঘটাতে পারি, সংযোজন ঘটাতে পারি। এবার খেয়াল করো এই যে ডাবল বন্ড ভেঙে গেল না, ভেঙে যে আমাদের এক সাইডে ইলেকট্রন বাড়বে আর এক সাইডে ইলেকট্রন কমবে। তো ইলেকট্রন যদি এক সাইডে বাড়ে তাহলে যেই সাইড মাইনাস এই সাইড বেশি বিক্রিয়া দেয়,
তো বাইরে থেকে কেউ যদি এখানে এসে অ্যাটাক করে তাকে হইতে হবে কি ইলেকট্রোফিলিক, তাকে কি হইতে হবে ইলেকট্রোফিলিক, মানে নিজেকে হইতে হবে প্লাস। সো এই জায়গাতে যেই সংযোজন বিক্রিয়াটা দিবে সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন। বাইরে থেকে কাউকে যদি সেখানে অ্যাটাক করতে হয়, এই মাইনাসে এসে অ্যাটাক করলে বাইরে থেকে যে বিক্রিয়া করবে তাকে হইতে হবে ইলেকট্রোফিলিক সংযোজন। বাট চিন্তা করো এই সেম কার্বন কার্বন দ্বিবন্ধন যদি আমার কার্বন বন্ড অক্সিজেনের জন্য হইতো, কার্বন বন্ড অক্সিজেনের জন্য হইতো, তখন কিন্তু উল্টা হইতো। কেন? কারণ তখন এইটা হয়ে যেত প্লাস, এটা হয়ে যেত মাইনাস। তখন বাইরে থেকে কার্বন প্লাসে এসে কেউ যদি অ্যাটাক করতো তাহলে তাকে হইতে হতো কি নিউক্লিওফিলিক, তাকে কি হইতে হইতো নিউক্লিওফিলিক। ঠিক আছে, তো আমরা এখানে খেয়াল করব এইটা পজিটিভ না নেগেটিভ। এটা পজিটিভ হলে নিউক্লিওফিলিক, পজিটিভ থেকে, পজিটিভ মানে নিউক্লিয়াস, নিউক্লিওফিলিক, বাইরে থেকে যে অ্যাটাক করবে সে নিউক্লিওফিলিক। এখানে নেগেটিভ, নেগেটিভ মানে বাইরে থেকে যে অ্যাটাক করবে সে নেগেটিভকে অ্যাটাক করবে, মানে সে ইলেকট্রোফিলিক। ঠিক আছে, সে ইলেকট্রোফিলিক, কে বাইরে থেকে যে অ্যাটাক করবে মানে আক্রমণকারী বিকারকের কথা বলতেছি। তো খেয়াল করো, তাহলে আমরা সিম্পলি বোঝার চেষ্টা করলাম যে অ্যালকিন যেটা আছে, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে এরা দুর্বল একটা পাই বন্ধন থাকে, সেই দুর্বল পাই বন্ধন সহজে ভেঙে যায়। এই দুর্বল পাই বন্ধন সহজে ভেঙে গেলে দুইটা আলাদা আলাদা হাত তৈরি হয়ে যায়। এই দুইটা আলাদা আলাদা হাতে সংযোজন বিক্রিয়া ঘটে। কি ঘটে? সংযোজন বিক্রিয়া ঘটে, সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কি ধরনের সংযোজন হয়? ইলেকট্রোফিলিক সংযোজন হয়, বিকজ একটা প্লাস একটা মাইনাস আসে। এই মাইনাস যেটা আসে, এই মাইনাসের তুলনামূলক বিক্রিয়া করা সহজ, এই মাইনাসে তুলনামূলক বিক্রিয়া করা সহজ, দ্যাটস ওয়াই এটা ইলেকট্রোফিলিক সংযোজন হবে। আর এখানে যদি এই সেম ক্যাটাগরি ডাবল বন্ডের আরেকটা বিক্রিয়ক দেখি, যেমন সি ডাবল বন্ড ও কিটোন, এইটার ক্ষেত্রে নিউক্লিওফিলিক সংযোজন হবে। কি টাইপের সংযোজন? নিউক্লিওফিলিক সংযোজন। সিম্পল। সো আশা করি এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো? আশা করি এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা একটা দেখলাম ইলেকট্রোফিলিক, একটা দেখলাম নিউক্লিওফিলিক, এবং আমরা দেখলাম যে অ্যালকিনের ক্ষেত্রে কি ঘটে। অ্যালকিনের ক্ষেত্রে আরেকটা ওয়ার্ড আমাদের মাথায় রাখতে হবে। অ্যালকিনকে বলা হয়, খেয়াল করো এখানে একটা সুন্দর একটা ওয়ার্ড শিখো, অ্যালকিনকে বলা হয় অলিফিনস। অলিফিনস, খেয়াল করো আগে যখন পড়ছি তখন আমরা শিখছিলাম প্যারাফিন। অ্যালকেনের ক্ষেত্রে শিখছিলাম প্যারাফিন, এখন আমরা বলতেছি অলিফিন। অলিফিন মানে কি? অলিফিন মানে হচ্ছে তৈলাক্ত। সো এরা আসলে তৈলাক্ত পদার্থ তৈরি করে, এরা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ তৈরি করে, দ্যাটস ওয়াই এদেরকে অলিফিনস বলে। অলিফিন শব্দের অর্থ তৈলাক্ত। ঠিক আছে, তাহলে মাথায় রাখবো অলিফিন মানে কি, কারা অলিফিন। বিশেষ করে এমসিকিউতে যদি আসে বলবেন নিচের কোনটি অলিফিন, মেডিকেলে এই টাইপ কোশ্চেন বেশি দেয়, বলবেন নিচের কোনটি অলিফিন। কে? অ্যালকিন হচ্ছে অলিফিন। কে অলিফিন? অ্যালকিন হচ্ছে অলিফিন। মেডিকেল এই টাইপের কোশ্চেন দেয় যে নিচের কোনটি অলিফিন। কে অলিফিন? অ্যালকিন হচ্ছে অলিফিন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমি এখন পরের পেজে যাব এবং তোমাদের আস্তে আস্তে বিক্রিয়ার ভিতরে যাব। আমাদের বেসিক এইটুকু জানলেই হচ্ছে, এর বাইরে কিছু লাগবে না। বেসিক কতটুকু লাগবে? জাস্ট এইটুকু। আচ্ছা, আরেকবার একটু রিপিট করে দিই তাহলে তোমাদের জন্য ভালো হবে। কি? আমরা প্রথমে দেখলাম অ্যালকিন। অ্যালকিনে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, নামের শেষে ইন বা ইএনই থাকে, যেমন হচ্ছে ইথিন, প্রোপিন, বিউটিন। ঠিক আছে, ইথিন, প্রোপিন, বিউটিন। অ্যালকিনের সাধারণ সংকেত যদি আমরা দেখি, সাধারণ সংকেত হচ্ছে CnH2n। CnH2n। যদি তুমি এখানে কার্বন সংখ্যা 1 নাও, 1 নিয়ে আমাদের কোনো অ্যালকিন তৈরি হবে না, কারণ কার্বন কার্বন ডাবল বন্ড সম্ভব না। অ্যালকিনের প্রথম গ্রুপটায় তৈরি হয় দুইটা কার্বন দিয়ে, দুইটা কার্বন দিলে C2H4 আসে। কত আসে? C2H4 আসে। তারপরে তিনটা কার্বন দিলে C3H6 আসে। এখানে দেখো প্রথম কার্বন যেটা C2H4 আসছে, তিনটা দিলে C3H6 আসছে, 3 আর 3 6, দেখো বুঝতে পারছো? C3H6। চারটা দিলে সেম ভাবে C3H8 হবে। তাহলে একটা, দুইটা, তিনটা, এইভাবে আমি মোটামুটি কাউন্ট করতে পারবো। সো সাধারণ সংকেত দিয়ে আমরা এটা কাউন্ট করলাম। অ্যালকিনের আরেকটা নাম হচ্ছে অলিফিনস। অলিফিনস মানে হচ্ছে তৈলাক্ত। অ্যালকিনে কি টাইপের বিক্রিয়া ঘটে? যেহেতু আমাদের এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, ডাবল বন্ড ভাঙে, ভাঙা মানে হচ্ছে পাই বন্ধন ভেঙে যাওয়া,
পাই বন্ধন ভেঙে গেলে আমাদের এখানে একটা প্লাস একটা মাইনাস তৈরি হয়, প্লাস মাইনাস তৈরি হলে এখানে খেয়াল করো এই মাইনাসে আমরা ইলেকট্রোফিলিক বিক্রিয়া পাই। কি বিক্রিয়া পাই? ইলেকট্রোফিলিক। আমি আগেই শিখে আসছি ইলেকট্রোফিলিক মানে কি। ইলেকট্রোফিলিক মানে হচ্ছে সে নিজে পজিটিভ, সে ইলেকট্রনকে মানে মাইনাসকে নেগেটিভ করে, মাইনাসকে আকর্ষণ করে। সো এখানে মাইনাস, এই মাইনাসকে আকর্ষণ করবে কে? যে ইলেকট্রোফিলিক। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। আমাদের সাথে আজকে ক্লাসে আছে হচ্ছে প্রভাত দাস, আকরামুল, বাদল, লামিয়া, অ্যানি, ইফাজ আহসান, তারপরে রাব্বি। তোমরা সবাই বুঝতে পারছো? মাইমুনা আক্তার, বুঝতে পারছো? যারা যারা ক্লাসে আসো বুঝতে পারছো কিনা আমাকে জানাও। ওকে, এই পর্যন্ত যতটুকু ক্লিয়ার হয়েছে বুঝতে পারছো কিনা জানাও। ভাই একটু লেট হয়ে গেছে, আরেকবার রিপ্লে করে দিও। হ্যাঁ, রিপ্লে করে দিছি। জাস্ট টাইমে ক্লাসে ঢুকলে ভালো হয়, আমরা একদম জাস্ট টাইমে ক্লাসে আসি। সো আরেকবার রিপ্লে করে দিছি। তোমাদের যাদের যাদের নাম বললাম তোমরা সবাই বুঝতে পারছো কিনা বলো, যারা যাদের নাম বলিনি তোমরাও বুঝতে পারছো কিনা বলো, আমাকে জানাবা। ওকে, চলো এবার আসো আমরা মেইন বিক্রিয়াতে যাব। আমাদের পড়তে হবে হচ্ছে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো, এখানকার সব বিক্রিয়া গুরুত্বপূর্ণ। প্রথমে আমাদের অ্যালকিনের প্রস্তুতি পড়তে হবে। কি পড়তে হবে? অ্যালকিনের প্রস্তুতি। তাহলে আমরা শুরু করব অ্যালকিনের প্রস্তুতি দিয়ে। প্রথমে আসো অ্যালকোহলের প্রভাবকীয় নিরুদন, এইটার মাধ্যমে অ্যালকিনের প্রস্তুতি পড়তে হবে। কি পড়তে হবে? অ্যালকোহলের প্রভাবকীয় নিরুদন। নিরুদন কথাটার মানে হচ্ছে পানি অপসারণ। এটা আমরা একটু প্রথমে খেয়াল করব। নিরুদন কথাটার মানে হচ্ছে পানি অপসারণ। পানি অপসারণ, পানি অপসারণ। এই কাজটা করার জন্য আমরা দুই ধরনের প্রভাবক ব্যবহার করি। যেমন ধরো আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে আমরা পানি অপসারণ করতে পারবো, অথবা আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করেও পানি অপসারণ করতে পারবো। অ্যালুমিনিয়াম অক্সাইডের ইয়া কি? Al2O3, যেটাকে অ্যালুমিনা বলে। কি বলে? অ্যালুমিনা। এইটা ব্যবহার করেও আমরা পানি অপসারণ করতে পারবো। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রভাবকীয় নিরুদন ঘটাতে সাহায্য করে। তাহলে যখনই তুমি পানি অপসারণ জিনিসটা দেখবা তখন ওখানে কি বসবে? হয় সালফিউরিক অ্যাসিড বসবে, না অ্যালুমিনা বসবে, Al2O3 বসবে। এটা মাথায় রাখতে হবে, মুখস্থ, যে এই দুইটার কাজই হচ্ছে পানি অপসারণ করা। ওকে, এখন যদি আমরা এখান থেকে পানি অপসারণ করি, কি থেকে পানি অপসারণ করব? অ্যালকোহল থেকে। তাহলে আমরা একটা অ্যালকোহল নিই, CH3 CH2, ধরে নিলাম OH আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালকোহল। এখন এই অ্যালকোহল থেকে যদি আমরা পানি অপসারণ করতে চাই তাহলে এখন আমাদের প্রভাবক বসাতে হবে। প্রভাবককে আমরা সালফিউরিক অ্যাসিড বসাতে পারি, আমরা অ্যালুমিনা বসাতে পারি। আমরা এখানে অ্যালুমিনা বসালাম, Al2O3। এই Al2O3 এর উপস্থিতিতে যদি আমরা এখানে হিট দিই, তাপ দিলে কি ঘটবে? এখান থেকে পানি অপসারণ হবে। পানি যখন অপসারণ হবে তখন খেয়াল করো এই জায়গা থেকে আমাদের OH যাবে, আর এখান থেকে একটা যাবে হচ্ছে হাইড্রোজেন। এখান থেকে কি যাবে? এখান থেকে একটা যাবে হাইড্রোজেন, এখান থেকে OH, এখান থেকে হাইড্রোজেন। তাহলে এখান থেকে OH আর এখান থেকে একটা হাইড্রোজেন মিলে পানি আলাদা হয়ে যায়। কি? পানি আলাদা হয়ে যায়। এরপরে খেয়াল করো এই দুই জায়গা থেকে পানি আলাদা হয়ে যাওয়ার পর এই জায়গায় আর এই জায়গায় দুই জায়গায় একটা করে হাত খুলে যায়। ওই হাত এখানে আমাদের ডাবল বন্ড তৈরি করে, CH2 ডাবল বন্ড CH2। পানি আলাদা হয়ে গেলে এখানে কি হয়? ডাবল বন্ড তৈরি হয়। খেয়াল করো এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, এখান থেকে OH চলে গেছে। তাহলে এখান থেকে হাইড্রোজেনের হাত এদিকে আসবে, এদিক থেকে OH এর হাত এদিকে আসবে, যে এখানে ডাবল বন্ড তৈরি করবে। তাহলে এই জায়গাতে আমরা অ্যালুমিনা, এইটার OH বা এইটার মাধ্যমে আমরা এখান থেকে পানি অপসারণ করে কি পাইলাম? আমরা এখানে কি? অ্যালকিন পাইলাম। এই সেম জিনিসটা আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতেও করতে পারতাম। সেম জিনিসটা আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতেও করতে পারতাম। ধরো একটা যৌগ নিলাম, CH3 CH2 CH2OH। এই জায়গাতে যদি এখন আমরা সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসেবে নিই এবং এখানে হিট দিই তাহলে এটা নিরোধক হিসেবে কাজ করবে। নিরোধকের কাজ কি? পানি অপসারণ করা। তাহলে পানি অপসারণ কিভাবে করবে? এই জায়গা থেকে OH নিবে আর ঠিক তার পাশের কার্বন থেকে H নিবে। তাহলে এখান থেকে OH আর এই কার্বনের পাশের কার্বন থেকে H, দুইটা নিলে এখানে আমাদের পানি অপসারণ হয়। এই জায়গার OH উঠে যায়, এখান থেকে হাইড্রোজেন উঠে যায়, যে আমাদের CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 গঠন করে। তাহলে খেয়াল করো এখান থেকে CH2, এখান থেকে H চলে গেলে CH ডাবল বন্ড CH2 গঠন হয়ে যায়। তাহলে দেখো CH ডাবল বন্ড CH2 গঠন হলে আবারও একটা অ্যালকিন তৈরি হলো। তাহলে খেয়াল করো আমরা এখানে এই জায়গাতে একটা অ্যালকিন পাইলাম, এই জায়গাতে একটা অ্যালকিন পাইলাম, এখানে একটা অ্যালকিন পাইলাম। কি পাইলাম? এখানে একটা অ্যালকিন পাইলাম। দ্যাটস ইট। সো অ্যালকিন অ্যালকিন দুইটা জিনিস আমরা তৈরি করতে পারলাম। কি থেকে? আমরা অ্যালকোহল থেকে তৈরি করলাম। এ বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা,
একরামুল, হ্যাঁ তোমার নামটার উচ্চারণ ঠিক হয় না, আমার এই জন্য আমি নাম পড়তে খুব ভয় পাই, বুঝছো? সে নামের যদি উচ্চারণ ভুলভাল বলি তাহলে তুমি মাইন্ড করবা, এই জন্য আমি নাম পড়তে ভয় পাই। নাম পড়া খুব ভালো জিনিস, মানে ধরো তোমার নাম ধরে যদি আমি সম্বোধন করি তাহলে তুমি পৃথিবীতে সবচেয়ে বেশি কানেক্টেড ফিল করো। তুমি মানে ধরো তুমি যদি চিন্তা করো যে তুমি অমুক ভালোবাসো, তমুক ভালোবাসো, এটা ভালোবাসো, ওটা ভালোবাসো, অমুককে ভালোবাসো, তমুককে ভালোবাসো, পৃথিবীতে তুমি সবচেয়ে বেশি কি ভালোবাসো জানো? তোমার নিজের নাম। তুমি খেয়াল করবা কেউ যদি তোমার নিজের নাম ধরে সম্বোধন করে কোনো অপরিচিত জায়গায়, যদি দেখবা অপরিচিত জায়গায় দিয়ে যদি কেউ তোমাকে চিনে, তোমার নাম ধরে ডাকে, তোমার এত ভালো লাগে, এত কানেক্টেড ফিল করো, মানে এটা বলে বোঝানো যাবে না। সো পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নিজের নামকে সবচেয়ে বেশি পছন্দ করে, ভালোবাসে, এবং কেউ যদি তার নাম ধরে ডাকে তাহলে কানেক্টেড ফিল করে। তো যাদের কমিউনিকেশন স্কিল ভালো তারা সব সময় কাউকে সম্বোধন করার আগে, যদি সে বয়সে সমান বা ছোট হয়, তাহলে তার নাম ধরে ডাকলে ওই কানেকশন বা কমিউনিকেশনটা ভালো হয়। তো তোমাদের নাম ধরে ডাকা আমারও খুব পছন্দের, বাট সমস্যা হইতেছে আমি এই জিনিসটা ভয় পাই, সেটা হচ্ছে নামের উচ্চারণ আবার ভুল হইলে তুমি আবার সবচেয়ে মাইন্ড করবাও বেশি। যেই জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি কানেক্টেড ফিল করাবে ওটাই তোমাকে সবচেয়ে বেশি ডিসকানেক্টেডও ফিল করাইতে পারে। কিভাবে? তুমি নাম ধরে ডাকবা, নাম ভুল হবে, তুমি ফিল করবা আরে কি ভাই আমার নামটা এইভাবে ভুল বললো। ঠিক আছে, আমি নিজেও এইগুলা ফিল করছি, এই জন্য আমি এটাতে ভয়ও পাই। এবার বলো এটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে চলো আমরা নেক্সট টপিকে যাব। ওকে, আমাদের আজকে নেক্সট টপিক কি? নেক্সট টপিক খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন। খেয়াল করো পরেরটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন। তো আমরা এখন অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন দেখব, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের মাধ্যমে আমরা অ্যালকিন প্রস্তুত করব। তো খেয়াল করো এই জায়গাতে একটা জিনিস খেয়াল করছো কিনা, আমরা অ্যালকোহল থেকে পানি অপসারণ করছি, অ্যালকোহল থেকে পানি অপসারণ করছি, কিন্তু এই পানি অপসারণের সময় অ্যালকোহলটা কিন্তু আমাদের এক সাইডে ছিল। কোথায় ছিল? এক সাইডে ছিল। যদি এক সাইডে থাকে তাহলে আমাদের এই জায়গা থেকে সরাসরি পাশাপাশি দুই কার্বন থেকে OH অপসারণ হয়ে যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের যদি আবার এই জায়গাতে 2 ডিগ্রি অ্যালকোহল থাকতো না, মানে এই OH-টা মাঝখানে থাকতো, এই OH-টা মাঝখানে থাকতো, তখন খেয়াল করো এক সাইডে হাইড্রোজেন বেশি, এক সাইডে হাইড্রোজেন কম হয়ে যেত। তাহলে তখন আমাদের আবার ওই সাইজেফ নীতি ফলো করা লাগতো, গরিবকে গরিব বানাও নীতি ফলো করা লাগতো। তো সামনে আমাদের সাইজেফ আসবে, আমরা সাইজেফ থেকেও দেখবো। তাহলে এটা কিন্তু নর্মাল কেস, ঠিক আছে, এটা নর্মাল কেস। নর্মাল কেস ছাড়াও আমাদের প্রস্তুতির ক্ষেত্রে সাইজেফ আসবে, এক্সেপশনাল কেসও আসবে। সো আগে আমরা নর্মাল কেস শিখলাম, সেম ভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন তৈরি করব নর্মাল কেসে। অ্যালকাইল হ্যালাইড মানে কারা? যেমন ধরো একটা অ্যালকাইল হ্যালাইড হচ্ছে CH3 CH2Cl, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডে যদি আমি এখন পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক মিডিয়ামে নিয়ে বিক্রিয়া করাই, আমরা জানি অ্যালকোহলিক মিডিয়ামে অপসারণ বিক্রিয়া ঘটে। কি জানি? সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, ALC, অ্যালকোহল যদি উপস্থিত থাকে তাহলে এখানে কি বিক্রিয়া ঘটে? অপসারণ বিক্রিয়া ঘটে। মুখস্থ করাইছিলাম যে অ্যালকোহলিক থাকলে অপসারণ আর অ্যাকোয়াস থাকলে প্রতিস্থাপন, মুখস্থ করাইছিলাম মনে আছে? অ্যালকোহলিক হলে অপসারণ, অ্যাকোয়াস হলে প্রতিস্থাপন। তাহলে যেহেতু অ্যালকোহলিক এখানে কি ঘটবে? অপসারণ বিক্রিয়া ঘটবে। অপসারণ কি? এই জায়গার যে ক্লোরিন আর এখান থেকে একটা হাইড্রোজেন মিলে অপসারিত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড অপসারণ ঘটবে। এই ক্লোরিন আর এই হাইড্রোজেন অপসারণ ঘটলে এদিক থেকে একটা হাত এদিকে আর এদিক থেকে একটা হাত এদিকে বিক্রিয়া করে CH2 ডাবল বন্ড CH2 গঠন করবে। দ্যাটস ইট। এই CH2 ডাবল বন্ড CH2 গঠন করলো না, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যালকিন। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন বললে এই হচ্ছে আমাদের বিক্রিয়া। যদি কখনো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন বলে এই হচ্ছে আমাদের বিক্রিয়া, পারবো কিনা বলো? সেম ভাবে আমরা যদি আরেকটা অ্যালকাইল হ্যালাইড থেকে দেখি, CH3 CH2 CH2Cl, এরপরে আমাদের এখানে বিক্রিয়া করার সময় বলল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে অ্যালকোহলিক মিডিয়ামে। আবারও অ্যালকোহলিক মিডিয়াম, সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড এগুলো যদি অ্যালকোহলিক মিডিয়ামে থাকে তাহলে কি করে? সে আমাদের এখানে অপসারণ বিক্রিয়া ঘটায়। সামান্য পরিমাণ হিট দিতে হবে, দিলে আমরা এখান থেকে এই H আর এর পাশের কার্বন থেকে একটা HCl এবং পাশের কার্বন থেকে একটা H বিক্রিয়া করায় HCl পাবো। HCl চলে গেলে এরা এখন বিক্রিয়া করবে কিভাবে? CH3CH ডাবল বন্ড CH2, CH3CH ডাবল বন্ড CH2, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের বিক্রিয়াটা, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের বিক্রিয়াটা। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়া আমরা হচ্ছে পেয়ে গেলাম।
গ্রেট। যদি এই পর্যন্ত বুঝতে পারি তাহলে আমাদের অর্গানিক কেমিস্ট্রি ডাল ভাত হওয়া শুরু হয়ে যাবে। অর্গানিক কেমিস্ট্রি একদম ডাল ভাত হওয়া শুরু হয়ে যাবে, একদম কমন জিনিস হয়ে যাবে। অর্গানিক কেমিস্ট্রি কিন্তু সবচেয়ে মজার, হ্যাঁ, মানে কেমিস্ট্রির যত পার্ট আছে তার ভিতরে সবচেয়ে মজার পার্ট হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। বাট অর্গানিক কেমিস্ট্রি আমাদের ভয় লাগে কেন? দুইটা কারণে। একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি হিউজ, এত বড় যে আমাদের কষ্ট হয়। দুই নাম্বার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি আমরা নিয়মগুলা ধরতে পারি না, আমরা মুখস্থ করার ট্রাই করি। একবার তুমি যদি নিয়মগুলা ধরতে পারো তাহলে তোমার কাছে ইজি হয়ে যাবে। যেমন ধরো, নিয়ম বলতে কি বুঝাচ্ছি, আমি প্রথমেই বললাম যে পানি অপসারণ করায় সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনা। তুমি যেখানে যেই বিক্রিয়াতে সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনা দেখবা তারা পানি অপসারণ করাবে। এখন পানি অপসারণ করানোর জন্য ডেফিনেটলি সেখানে অ্যালকোহল তো থাকতে হবে, না হলে পানি অপসারণ কই থেকে করবে? তাহলে আমার বোঝার জিনিস হচ্ছে ওএইচ আছে, অ্যালুমিনা আছে, সালফিউরিক অ্যাসিড আছে, পানি অপসারণ ঘটবে। পানি অপসারণ ঘটলেই ওখানে আমার অ্যালকিন প্রস্তুত হবে। তাহলে আমি প্রত্যেকটা জিনিসের পরিচয় যদি জানি আর নিয়মটা বুঝি, আমার জন্য ইজি, একদম সিম্পল। আবার দেখো, আমরা এখানে নিয়ম পড়লাম যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যালকোহলিক মিডিয়ামে হয় তাহলে সে কি করবে? অপসারণ বিক্রিয়া ঘটাবে। অপসারণ কি করবে? এখানে পাশাপাশি দুইটা জিনিস অপসারণ করবে। যেমন ধরো এখানে ক্লোরিন আছে, পাশে থেকে আরেকটা হাইড্রোজেন নিবে, নিয়ে হাইড্রোজেন ক্লোরাইডকে অপসারণ করবে, হাইড্রোজেন ক্লোরাইডকে অপসারণ করবে। সিম্পল। এই অপসারণ বিক্রিয়াটা যদি আমরা বুঝি তাহলে এখানে আমরা ইজিলি বুঝতে পারবো যেখান থেকে আমার অপসারণ হবে এবং অ্যালকিন প্রস্তুত হবে। এইভাবে আমরা কিন্তু ইজি বিক্রিয়াগুলো করতে পারি, বা প্রত্যেকটা বিক্রিয়া আমাদের কাছে ইজি লাগবে। ওকে, প্রত্যেকটা বিক্রিয়া আমাদের কাছে ইজি লাগবে। ওকে, আমাদের এখানে ইয়া বলছে, ইকরামুল বলছে ভাইয়া KCl হবে না? হ্যাঁ, KCl ও তুমি উৎপাদন করতে পারো। HCl এর জায়গায় তুমি এখানে KCl উৎপাদন করতে পারো। কিভাবে? দেখো, তুমি এটা সরাসরি, এটাকে যদি তুমি প্রভাবক না ধরে তুমি ধরো যে এটা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, তাহলে বিক্রিয়ায় অংশগ্রহণ করলে আমাদের এই জায়গায় উৎপাদটাতে একটু পরিবর্তন আসে। কি পরিবর্তন আসে আমি দেখাচ্ছি। এই জায়গায় যদি ধরি আমরা উৎপাদটা সরাসরি অংশগ্রহণ করছে, তাহলে পটাশিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করে, এবং এই OH এখান থেকে হাইড্রোজেন যে পানি অপসারণ করে। ঠিক আছে, তাহলে আমরা এইটাও বলতে পারি। বুঝতে পারছো? যদি এটাকে ধরি আমরা বিক্রিয়াতে সরাসরি অংশগ্রহণ করছে তাহলে এটা উৎপাদ। এখন ব্যাপার হইতেছে কি ভাইয়া, এই যে দুইটা উৎপাদ, এইটা কিন্তু আমাদের মুখ্য উৎপাদ না। এই দুইটা আমাদের মুখ্য উৎপাদ না, আমাদের মুখ্য উৎপাদ এইটা। এইটা ঠিক করে লিখতে পারলে আমাদের হইছে, প্যারা নাই। বুঝতে পারছো? এত সিরিয়াস হওয়ার কিছু না, এইটা আমাদের ঠিক করে লিখতে পারলে হইছে। এ প্রভাবক হিসেবেও অপসারণ করতেছে, এ সরাসরি বিক্রিয়াতে অংশগ্রহণ করেও আমার অপসারণ করতেছে। তুমি অপসারণ করে এটা ঠিক করে লিখো। ওকে, বুঝতে পারছো? গ্রেট। আমি দুই ধরনের বিক্রিয়া দেখছি, এক একটা বইতে এক এক রকম। মানে ধরো এই বিক্রিয়াও দেয়া আছে, এই বিক্রিয়াও সরাসরি করা আছে। দ্যাটস ওয়াই। সো বই বিভিন্ন বইতে বিভিন্নভাবে লেখা, সেটা থেকে তুমি কনফিউজড হইতে পারো। এরপরে আসো, অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতি আরেকটা বিক্রিয়া আছে। খেয়াল করো, অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতি। তো অ্যালকাইন থেকে অ্যালকিন তুমি প্রস্তুতি করতে গেলে সিম্পল জিনিস, তুমি এটা হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে ইজিলি করতে পারবা। কিসের মাধ্যমে? হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে। তো তুমি হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে ইজিলি করতে পারবা। বাট তুমি এটা জানো, হাইড্রোজেন সংযোজন করতে গেলে সেখানে আমাদের নিকেলের উপস্থিতি থাকতে হয়, নিকেল অ্যাজ এ প্রভাবক, এবং 160 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হইতে হয়। আগে মুখস্থ করে আসছো যে কোথাও যদি হাইড্রোজেন সংযোজন করতে হয় তাহলে নিকেল থাকতে হবে আর টেম্পারেচার থাকতে হবে 160 বা 180। বুঝতে পারছো? 160 থেকে 80-র ভিতরে। তাহলে এই জায়গাতে যদি আমরা অ্যালকাইন নিই, অ্যালকাইন মানে ট্রিপল বন্ড, CH ট্রিপল বন্ড CH, এখানে যদি আমি এখন হাইড্রোজেন সংযোজন করি তাহলে নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করব 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। তাহলে কি করবে? প্রথমে CH2 ডাবল বন্ড CH2 হবে, তারপরে আবার বিক্রিয়া ঘটবে। কারণ কি, এইটা তো কন্টিনিউয়াস প্রসেস। নিকেল তুমি একবার যদি দিয়ে ফেলো হিউজ অ্যামাউন্টে তাহলে এটা কন্টিনিউয়াস প্রসেস, যতক্ষণ ডাবল বন্ড থাকবে ততক্ষণ ঢুকতে থাকবে, মানে সংযোজন হইতে থাকবে। সংযোজন হইতে থাকলে আমার CH3 বন্ড CH3 তে এসে রূপান্তর হবে। তাহলে আমি শুরু করেছিলাম অ্যালকাইন থেকে, আমি পেয়ে গেলাম অ্যালকেন। তাহলে কি হইল? হইল না। আমাদের সংযোজন বিক্রিয়ার মাধ্যমে যদি এটা করতে হয় তাহলে আমরা ফাইনাল প্রোডাক্ট অ্যালকেন পাচ্ছি। বাট আমার থামতে হবে কোথায়? থামতে হবে অ্যালকিনে। থামতে হবে কোথায়? থামতে হবে অ্যালকিনে। তাহলে আমরা এখানে অ্যালকিনে থামার চেষ্টা করব। কি করব? অ্যালকিনে থামার চেষ্টা করব। যদি অ্যালকিনে থামার চেষ্টা করি তখন আমরা এই জায়গাতেই CH3 ট্রিপল বন্ড CH3 তে হাইড্রোজেন সংযোজনের সময় নিকেলের উপস্থিতিতে যখন বিক্রিয়া করব তখন প্রভাবক হিসেবে আমরা প্যালাডিয়াম বেরিয়াম সালফেটও দিব। এখন তুমি বলবা ভাই প্যালাডিয়াম বেরিয়াম সালফেট কেন দিচ্ছি? প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এইটাকে বলা হয়
প্রভাবক বিষ, এটাকে বলা হয় প্রভাবক বিষ। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে নিকেল প্রভাবক, এ কি করে, এ সংযোজন ঘটাইতে থাকে। এখন সংযোজন ঘটানোর যে প্রসেস, এই প্রসেসে এ সামনে আগাচ্ছিল, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এই নিকেলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে। বাধাগ্রস্ত করবে, বলবে তুমি থামে যাও, থামো থামো থামো। তাহলে এ যখন বাধাগ্রস্ত করছে, এর কাজ হচ্ছে প্রভাবক বিষ মানে এক ধাপে থামিয়ে দেয়া। এক ধাপে থামিয়ে দেয়া মানে একবারই সংযোজন করে এ থামিয়ে দিবে, একবারই সংযোজন ঘটায় কি করবে, থামিয়ে দিবে। কে থামিয়ে দিবে? প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, যেটা হচ্ছে প্রভাবক বিষ। প্রশ্ন আসবে নিচের কোনটি প্রভাবক বিষ, প্রশ্ন আসবে নিচের কোনটি প্রভাবক বিষ, তখন তোমাকে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট লিখতে হবে। প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের কাজ হচ্ছে সংযোজন ঘটায় এক ধাপে থামিয়ে দেয়া। ঠিক আছে, তাহলে এক ধাপে যদি থেমে যায়, তাহলে এখানে আমাদের CH2 ডাবল বন্ড CH2 এটা তৈরি হয়ে যাচ্ছে। যদি এক ধাপে থেমে যায়, তাহলে CH2 ডাবল বন্ড CH2। ওকে, এখন যদি আমরা এই বিক্রিয়ার আরো একটু বর্ধিত রূপ দেখি, যেমন ধরো আমরা একটু আর CH2 বন্ড C ট্রিপল বন্ড ধরো CH, এটা লিখলাম, একটা বড় বড় হচ্ছে অ্যালকাইন। এর সাথে যদি আমি এখন হাইড্রোজেন সংযোজন করি, কিসের উপস্থিতিতে করব? প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে করব। করলে কি হবে, এই হাইড্রোজেন এখানে সংযোজন ঘটবে, এই হাইড্রোজেন সংযোজন করলে এক ধাপে থেমে যাবে, আর CH2 এই জায়গাতে একটা CH আসবে ডাবল বন্ড, এখানে আসবে হচ্ছে CH2। এই দেখো এক ধাপে থেমে যাওয়া আমাদের অ্যালকিন, বুঝতে পারছো? এক ধাপে থেমে যাওয়া অ্যালকিন। ক্লিয়ার হয়েছে? সো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইয়া ট্রিপল বন্ডের পর আবার CH2 কেমনে হইল? ট্রিপল বন্ডের পর আবার CH2 কই? ও এই জায়গাতে, হ্যাঁ এই জায়গাতে এটা ভুল করে চলে আসছে, CH2 হবে না, লেখার ফ্লোতে চলে আসছে। ওকে, আচ্ছা এবার তুমি একটা মনে প্রশ্ন আসতে পারে, খেয়াল করো একটা জিনিস মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে আপনি নিকেল প্রভাবক দিলেন না কেন? দেখো প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের কাজই হচ্ছে সংযোজন ঘটায় এক ধাপে থামাই দেয়া। আমি এই বিক্রিয়াতে যখন প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের সাথে নিকেলটা দিছি, তখন আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের কাজ কি। নিকেলের কাজ ছিল সংযোজন করা, প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের কাজ হচ্ছে প্রভাবক হিসেবে এক ধাপে থামাই দেয়া। বাট এই প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিয়ে তুমি সংযোজন ঘটায় থামায়ও দিতে পারবা। সো তুমি যদি এখানে নিকেল না দাও কোনো সমস্যা নেই, নিকেল যদি না দাও কোনো সমস্যা নেই। প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের কাজই হচ্ছে সংযোজন ঘটায় এক ধাপে থামায় দেয়া। তুমি কি করবা? প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করবা 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তাহলেই কি হবে, এই বিক্রিয়াটায় হাইড্রোজেন সংযোজন হয়ে এক ধাপে থেমে যাবে। তাহলে তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটি প্রভাবক বিষ, ঠিক আছে? এই জায়গা থেকে এমসিকিউ আসবে, জাস্ট নিচের কোনটি প্রভাবক বিষ, বা তোমাকে এই বিক্রিয়াটাই দিয়ে দিবে, দিয়ে এখানে এই অংশটাই প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিবে, দিয়ে বলবে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট কি হিসেবে কাজ করে, প্রভাবক বিষ অমক তমক। এটা অপশন 1-এ বলতে পারে প্রভাবক বিষ, অপশন 2-তে নিরোধক, অপশন 3-তে সংযোজক, এরকম কিছু একটা দিয়ে জিজ্ঞেস করতে পারে। সো তুমি এখানে প্রভাবক বিষ হিসেবে চিহ্নিত করবা এবং কাজটা বুঝবা যে এটা আসলে কি করে, এক ধাপে থামিয়ে দেয়। এক ধাপে থামিয়ে দেওয়া যে জিনিসটা বুঝলে তুমি সামনে যখন এটা নিয়ে অ্যাডভান্স কাজ করবা, অ্যাডভান্স কাজ করলে সেই অ্যাডভান্স কাজে তোমার লাগবে এটা। ওকে, সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আসো আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে এখন আমরা শিখব হচ্ছে সাইজ এফ নীতি। এখন আমরা শিখব কি? সাইজ এফ নীতি শিখব, সাইজ এফ নীতি শিখব। তো আমরা এখন সব ধরনের প্রস্তুতি শেখার পর সাইজ এফ নীতিতে একটু বিশেষ প্রস্তুতি দেখব। তো প্রথমেই দেখব সাইজ এফ নীতি কারা ফলো করে। খেয়াল করো, নাম্বার 1 কারা ফলো করে, কারা ফলো করে। তো সাইজ এফ নীতি ফলো করে হচ্ছে নাম্বার 1 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এইটা সাইজ এফ নীতি ফলো করে। নাম্বার 2 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এরা হচ্ছে সাইজ এফ নীতি ফলো করে। 2 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি কোথাও হয়, তারা সাইজ এফ নীতি ফলো করে। সাইজ এফ নীতি কি জানি ছিল? সাইজ এফ নীতি ছিল, খেয়াল করো, সাইজ এফ নীতি ছিল গরিবকে গরিব বানাও, গরিবকে গরিব বানাও। এই কথাটা মনে রাখলে সাইজ এফ নীতি ইজিলি করতে পারবা।
মানে সাইজেফ নীতি যখন তুমি করবা, যেখানে কম আছে সেখান থেকে অপসারণ করো, যেখানে কম আছে সেখান থেকে অপসারণ হবে, সেখান থেকে অপসারণ হবে। এইটা হচ্ছে আমাদের সাইজেফ নীতি। তাহলে কি, গরিবকে গরিব বানাও, মানে যেখানে কম আছে সেখান থেকে অপসারণ হবে। তাহলে এখন আমরা দেখব যে 2 ডিগ্রি অ্যালকোহলে কিভাবে কোথাও কম থাকে বা সেখান থেকে অপসারণ কিভাবে হয়। আমরা দুইটা উদাহরণ দেখব, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের উদাহরণ দেখব, আরেকটা হচ্ছে অ্যালকোহলের উদাহরণ দেখব। ওকে, একটা অ্যালকাইল হ্যালাইড, একটা অ্যালকোহল। এবার দেখো, প্রথমে যদি আমরা একটা অ্যালকোহলের উদাহরণ দেখি, ধরো আমাদের কাছে একটা অ্যালকোহল আছে, 2 ডিগ্রি অ্যালকোহল, CH3 CH2 তারপরে CH OH বন্ড CH3, এটা আছে। খেয়াল করো, এইটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। কিভাবে 2 ডিগ্রি অ্যালকোহল? এই জায়গাতে ভালো করে খেয়াল করলে দেখবা এখানে OH আছে, OH যেই কার্বনে আছে ওই কার্বনের দুই সাইডে দুইটা অ্যালকাইল মূলক আছে। OH যেই কার্বনে আছে ওই কার্বনের দুই সাইডে দুইটা অ্যালকাইল মূলক আছে। যেহেতু দুই সাইডে দুইটা অ্যালকাইল মূলক আছে, দ্যাট ইজ 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এখন আমরা এখানে একটা 2 ডিগ্রি অ্যালকোহল দেখতে পেলাম। এই যে 2 ডিগ্রি অ্যালকোহল দেখতে পেলাম, এই জায়গাতে এখন ভালো করে খেয়াল করো, এই 2 ডিগ্রি অ্যালকোহলের OH কে তুমি যদি অপসারণ করতে চাও বা এখান থেকে তুমি যদি পানি অপসারণ করতে চাও, তাহলে এই জায়গাতে বিক্রিয়াতে তোমাকে যেটা করা লাগবে, সালফিউরিক অ্যাসিড দিতে হবে, দিয়ে হিট দেয়া লাগবে, বা অ্যালুমিনিয়াম অক্সাইড দিতে হবে, দিয়ে হিট দেয়া লাগবে। তো সালফিউরিক অ্যাসিড বা অ্যালুমিনিয়াম দিয়ে তুমি যদি হিট দাও, তাহলে এখন এই জায়গা থেকে OH অপসারণ হবে। এখন পানি অপসারণ করতে গেলে এই জায়গার OH এর পাশাপাশি পাশের কার্বন থেকে হাইড্রোজেন নিতে হবে। তো খেয়াল করো, এই যে মূলকের কার্বন, কার্যকরী মূলকের কার্বন, এই পাশে একটা আলফা কার্বন আছে, এই পাশে একটা আলফা কার্বন আছে। সে চাইলে এদিক থেকেও নিতে পারে, এদিক থেকেও নিতে পারে। এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে। এখন প্রশ্ন হচ্ছে সে কোন জায়গা থেকে নিবে? উত্তর হচ্ছে অধিক শাখাযুক্ত শিকল বানানোর জন্য, অধিক শাখাযুক্ত শিকল বানানোর জন্য সে যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে নিবে। তো এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া অধিক শাখাযুক্ত শিকল, এই জিনিসটা তো বুঝি না, মনেও থাকবে না, মনে রাখার দরকার নেই। খালি তুমি মনে রাখো গরিবকে গরিব বানাও, মানে যেখানে কম আছে সেখান থেকে অপসারণ করো। অধিক শাখাযুক্ত ব্যাপার স্যাপার এগুলা তুমি আরো অ্যাডভান্স যখন অ্যাডমিশন কেমিস্ট্রি পড়বা তখন বুঝবা, আপাতত এগুলা দরকার নেই। তাহলে কি বুঝবা? বুঝবা এটাই যে যেখান থেকে আমার হাইড্রোজেন কম আছে সেখান থেকে হাইড্রোজেন নিব। দ্যাট মিনস এখান থেকে হাইড্রোজেন যাবে, এখান থেকে OH যাবে, এই মিলে আমার পানি তৈরি হলো। এখন যদি আমি যৌগটা লিখি, খেয়াল করো, প্রথমে আসবে CH3, এখান থেকে হাইড্রোজেন চলে গেছে, তার মানে এখানে CH আছে। এই CH এর সাথে এই সাইডে OH চলে গেছে, এই সাইড থেকে H গেছে, তাহলে ডাবল বন্ড, এখানে আমার CH আসবে, বন্ড এই সাইডে দেখো আমার CH3 তৈরি হবে। এখন আমি হাত মেলাবো, সবগুলো হাত মিলছে কিনা। এই কার্বনের 4টা হাত, এই কার্বনের 4টা হাত, এই কার্বনের 4টা হাত, এটারও 4টা হাত। তাহলে এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। এইটা আমরা তৈরি করছি অধিক শাখাযুক্ত শিকল তৈরি করার জন্য, এবং কি করছি আমরা, গরিবকে গরিব বানাও মেথডে গেছি। যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে আমরা অপসারণ করছি। ওকে, তাহলে দেখো, নরমাল যদি OH থাকতো তাহলে কিন্তু পাশাপাশি দুইটা কার্বন থেকে নিয়ে নিতাম। বাট যখনই এরকম 2 ডিগ্রি অ্যালকোহল আসবে, তখন আমার দেখতে হবে কোন দিকে হাইড্রোজেন কম আছে। তখন দেখবা ডানেও হাইড্রোজেন আছে, বামেও হাইড্রোজেন আছে। সো আমি OH এর সাথে হাইড্রোজেন অপসারণ করার দুইটা সুযোগ পাচ্ছি, এদিক থেকেও নিতে পারবো, এদিক থেকেও নিতে পারবো। তাহলে নিব কোন জায়গা থেকে? যেখানে কম আছে সেখান থেকে। আরেকটা যদি উদাহরণ দেখি, যেমন ধরো আমরা উদাহরণ হিসেবে নিলাম এরকম R CH2 CH, তারপরে হচ্ছে OH বন্ড CH3, এটা দেখলাম। এবার এখান থেকে আমরা যখন OH কে নিতেছি তখনও আমার এই সাইডে হাইড্রোজেন আছে, এই সাইডে হাইড্রোজেন আছে। সো আমি এখন এখানে যদি অপসারণ বিক্রিয়া ঘটাই, তো অপসারণ বিক্রিয়া ঘটানোর জন্য ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড নিলাম, Al2O3, এবং হিট দিলাম। দিলে এখান থেকে পানি অপসারণ হবে AOH এর সাথে, এখান থেকে হাইড্রোজেন যে পানি অপসারণ হবে। AOH এর সাথে এখান থেকে হাইড্রোজেন যে যখন পানি অপসারণ হবে, তখন আমার বিক্রিয়া শেষে কি করবে দেখো, আর CH ডাবল বন্ড CH বন্ড CH3 এই আসবে। এই হচ্ছে আমার সাইজেফের নীতি। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে আমার সাইজেফের নীতি। এটা কার ক্ষেত্রে? এটা অ্যালকোহলের ক্ষেত্রে। তাহলে আমরা অ্যালকোহল যখন নিছি তখন আমরা এইভাবে
সাইজেফ এর নীতি ফলো করছি অ্যালকোহল, এবং সেটা কত ডিগ্রি? অ্যালকোহল হচ্ছে আমার 2 ডিগ্রি যদি হয়। এবার আসবো হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কিভাবে ফলো হবে। কি নিব? অ্যালকাইল হ্যালাইড। তো আমরা অ্যালকাইল হ্যালাইড যারা আছে তাদের ক্ষেত্রে ফলো করাবো। অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রেও আমার 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডই নেওয়া লাগবে। কয় ডিগ্রি? 2 ডিগ্রি। ওকে গ্রেট। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কারা? খেয়াল করো, আমরা ধরো CH3 নিলাম, CH2 নিলাম, CH, এখানে Cl আছে, এই সাইডে আমরা নিলাম হচ্ছে CH3, দ্যাট ইজ এ 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কয় ডিগ্রি? 2 ডিগ্রি। এখন যদি আমি এখানে অপসারণ বিক্রিয়া করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড নিই অ্যালকোহলিক মিডিয়ামে, তাহলে অ্যালকোহলিক মিডিয়ামে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে কি হবে? অপসারণ বিক্রিয়া হবে। কি হবে? অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড, ডেফিনেটলি অপসারণ বিক্রিয়া হবে। এই অপসারণ বিক্রিয়া এখন সাইজেফ ফলো করবে। কেন সাইজেফ ফলো করবে? কারণ খেয়াল করো, এই অ্যালকাইল হ্যালাইডটা 2 ডিগ্রি, ক্লোরিনের এই সাইডেও কার্বন আছে, এই সাইডেও কার্বন আছে, সে এখন হাইড্রোজেনটা কোন জায়গা থেকে নিবে? প্রশ্ন হচ্ছে হাইড্রোজেনটা কোন জায়গা থেকে নিবে? এখান থেকেও নিতে পারে, এখান থেকেও নিতে পারে, বাট প্রশ্নের উত্তর হচ্ছে সাইজের নীতি অনুসারে গরিবকে গরিব বানাও, যেখানে কম আছে সেখান থেকে নিবে। তাহলে এখন দেখো, আমরা যদি ফুল বিক্রিয়া করি, হাজারি স্যারের বইয়ের মতো করে করি, তাহলে এখানকার সোডিয়াম, এখানকার ক্লোরিন, যে আমার তৈরি করে সোডিয়াম ক্লোরাইড, এখানকার OH, এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে তৈরি করে আমার পানি, পানি। এবার চলে গেলে এইটার সাথে এইটা আমার ডাবল বন্ড তৈরি হয়ে যায়, সো CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3। এই হচ্ছে আমার মেইন বিক্রিয়া। বুঝতে পারছো? এই হচ্ছে আমার মেইন বিক্রিয়া। তাহলে এই গেল আমরা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কিভাবে সাইজেফ নীতি ফলো করাইলাম, এই 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে। আচ্ছা, এই হচ্ছে আমার সাইজেফ নীতি। তাহলে সাইজেফ নীতির বেসিকটা কি? সাইজেফ নীতির বেসিকটা হচ্ছে গরিবকে গরিব বানাও, যেখানে কম আছে সেখান থেকে অপসারণ করো, এবং সাইজেফ নীতি ফলো করবে সব সময়, মাথায় রাখবো, সাইজেফ নীতি ফলো করবে সব সময় 2 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, দ্যাটস ইট। 2 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, দুইটা জিনিস আমার সাইজেফ নীতি ফলো করবে। আচ্ছা, আজান দিচ্ছে, সো আমরা একটা আজানের ব্রেক নিই, ব্রেকের পরে তারপরে আমরা আবার কন্টিনিউ করি। ওকে, এইটা একটু, এই স্লাইডটা দেখো, এই স্লাইডটা রেখে গেলাম, খুবই গুরুত্বপূর্ণ এই স্লাইডটা। এই স্লাইড থেকে বহুত প্রশ্ন পাবা, এই স্লাইড থেকে বহুত প্রশ্ন পাবা।
ওকে, সো আমরা একটা ব্রেকের পরে চলে আসলাম, আজানের বিরতি ছিল। সো তোমরা সবাই আসো তো আমাদের সাথে জয়েন করে, নাকি চলে গেছো? কয়জন আসো দেখি, দাঁড়াও, বিরতি শেষে কয়জন আসো একটু দেখি, ওয়েট। ভাইয়া আজকে পরিমাণগত রসায়ন ক্লাস হবে কি? হ্যাঁ, আজকে পরিমাণগত রসায়ন ক্লাস হবে। মাইমুনা জিজ্ঞেস করছে, ভাইয়া আপনি যেই টপিকগুলো পড়াবেন খালি ওইগুলাই পড়বো নাকি পুরা চ্যাপ্টার পড়বো? না, আমি প্রথমে যেই টপিকগুলো পড়াবো শুধুমাত্র এগুলাই পড়বা। এগুলা পড়লে তোমার 90% কভার হয়ে যাবে। আমার কথা বুঝবা, আমি যেগুলো তোমাকে পড়াচ্ছি এগুলা পড়বা, এগুলা পড়লেই 90% কভার হয়ে যাবে, 90% কভার হয়ে যাবে। এরপরে তুমি সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করবা, এরপরে তুমি এই টপিকগুলো আবার রিভিশন দিবা, এরপরে যদি তোমার মনে হয় যে না তোমার আরো এক্সট্রা পড়া উচিত, তারপরে তুমি এক্সট্রা টপিক পড়বা। তার আগ পর্যন্ত কোনো এক্সট্রা বিক্রিয়া, কোনো টপিক পড়ার দরকার নেই। তুমি আমি যা পড়াচ্ছি এগুলোর উপর আগে মাস্টারি করবা, তারপরে তোমার ইচ্ছা মতো এক্সট্রা পড়তে যাবা, তার আগ পর্যন্ত এক্সট্রা পড়তে যাবা না। তোমার মতো বয়সে আমি এই সেম ভুলটা করছিলাম। আমি বাছাই করা যেগুলো প্রয়োজন সেগুলো না পড়ে একা একা পড়তে যে জৈব যৌগের উপরে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় মাস্টারি করতে পারি নাই, বোর্ড পরীক্ষায় জৈব যৌগ থেকে অ্যান্সার করতে পারি নাই। আমি যে তোমাকে কি পরিমাণ হেল্প করতেছি এই জায়গাতে, বাছাই করে দিয়ে একদম টু দা পয়েন্টে যা লাগবে তা আগে শেখায়, এটা তুমি বুঝতে পারবা বোর্ড পরীক্ষা যখন দিবা তখন। আই ক্যান গ্যারান্টি ইউ, তুমি বোর্ড পরীক্ষা যখন দিবা, তুমি অ্যাডমিশন যখন দিবা, তখন তুমি বুঝতে পারবা যে যা যা আমার দরকার ছিল মিল্টন ভাইয়া সব দিয়ে দিছে। এরপরে যে আমি এক্সট্রা পড়ছি, এক্সট্রা এরপরে যেগুলো লাগবে ওগুলা হায়ার লেভেলের জিনিসপত্র, যেগুলো হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য লাগবে, যেগুলো আমাদের এক্সট্রা জিনিসপত্র লাগবে, এইগুলার ভিতরেই তোমার প্রয়োজনীয় জিনিসপত্র আর 90% কভার হয়ে যাবে। ওকে, একটা তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে আগামী 3 দিন আমি ঢাকার বাইরে থাকবো। সো সেই হিসাবে তোমাদের সাথে আগামী 3 দিন কোনো ক্লাস হবে না। আগামী 3 দিন তোমরা বিগত 7টা লেকচার রিভিশন দিবা। আগামী 3 দিন তোমরা বিগত 7টা লেকচার রিভিশন দিবা। এই 7টা লেকচারের উপর 3 দিন পরে এসে আমি এক্সাম নিব, আমি একটা পোস্টারের মাধ্যমে তোমাদেরকে অ্যানাউন্স করে দিব। সো 3 দিন তোমরা রিভিশন দিবা, এই 3 দিন আমি তোমাদের কোনো ক্লাস নিব না, 3 দিন তোমরা রিভিশন দিবা। 7টা লেকচারের উপর তোমাদের একটা বড় মেগা এক্সাম নিয়ে নিব এই 7টার উপরে, 25 মার্কের এমসিকিউ এক্সাম। এরপরে যে যখন আমি হচ্ছে তোমার ফিরবো তখন থেকে তোমাদের আবার টানা ক্লাস নিয়ে কমপ্লিট করাই দিব। চেষ্টা করবো আগামী মাসের 5 তারিখের ভিতরেই তোমাদের মোটামুটি, বা আগামী মাসের 10 তারিখের ভিতরে মোটামুটি তোমাদের জৈব যৌগটা কমপ্লিট করে দেওয়ার। আর জৈব যৌগের লেকচারগুলো খুব শীঘ্রই ওয়েবে অ্যাড করা হবে। ওয়েবে অ্যাড করার পরে আমি নোটিশ দিয়ে দিব, তোমাদের মেইল বক্স চেক করবা, ওয়েবে অ্যাড হয়ে গেলেই তোমাদের মেইল বক্সে মেসেজ চলে যাবে। ঠিক আছে, তোমাদের মেইল বক্স চেক করবা, মেইলে মেসেজ চলে যাবে। এরপরে তোমরা ফেসবুকে না করে তুমি ওয়েবেই আমাদের ক্লাসগুলো করতে পারবা, সমস্যা নেই। সব রেডি হয়ে গেছে, আজকেই আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেছে। সো টোটালটা কমপ্লিট করার জন্য আমার একটু সময় লাগবে, মানে আমাকে বসে বসে গোছাইতে হবে, তো গোছানোর জন্য একটু সময় লাগবে। ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এখন আসো আমরা আমাদের পরবর্তী টপিকে যাই। তাহলে আমরা সাইজ এফ ভালো করে পড়ে ফেলছি। এরপরে আসবো আমরা এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া, ওজনীকরণ বিক্রিয়ায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া ওজনীকরণ বিক্রিয়ায়। ওজনীকরণ বিক্রিয়া ভালো করে শিখবো। ওজনীকরণ এটা হচ্ছে 100টা স্টার দিলেও কম হবে, এটা 100টা স্টার দিলেও কম হবে। এটা প্রত্যেক ব্যাচের জন্য মহা গুরুত্বপূর্ণ। সো এর জন্য 100টা স্টারের জায়গায় এতগুলা স্টার নিয়ে নাও এবং এটা খুব মনোযোগ সহকারে তুমি পড়াশোনা শুরু করো। ওকে, আসো ওজনীকরণে আমরা কি ঘটে সেটা দেখি। প্রথমে আমরা মাথায় রাখবো ওজনীকরণে বেসিক্যালি আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন বা অ্যালকিনের জন্যই ওজনীকরণ ঘটে। অ্যালকাইনের জন্যও ঘটে, বাট সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। বিশেষ করে ওজনীকরণটা ঘটে হচ্ছে অ্যালকিনের জন্য। সো ধরো আমাদের CH2 ডাবল বন্ড CH2 এই যৌগটা আছে, এই যৌগের ওজনীকরণ করার জন্য আমাদের ওজোন যৌগের প্রয়োজন হয়। ওজোন যৌগ হচ্ছে O3। তাহলে দেখো আমরা যখন ওজনীকরণ বিক্রিয়া করাচ্ছি, প্রথমেই আমরা নিলাম হচ্ছে অ্যালকিন, তারপরে নিলাম হচ্ছে আমরা কি ওজোন। O3টাকে বলে হচ্ছে ওজোন, আর CH2 ডাবল বন্ড CH2 এটাকে বলা হচ্ছে অ্যালকিন। তাহলে ওজোন এবং অ্যালকিন নেওয়ার পর এখন আমরা যখন বিক্রিয়া করব তখন প্রথম ধাপে আমরা CH_Cl3 এইটার উপস্থিতিতে বিক্রিয়া ঘটবে। কোনো কোনো বইতে CH_Cl3 এর জায়গায় CCl4ও দেয়া আছে। হ্যাঁ,
CaCl3 দেয়া আছে, কোন কোন বইতে CCl4 ও দেয়া আছে। কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে প্রথমে আমাদের ওজনীকরণ ঘটবে। তো ওজনীকরণ যদি প্রথম ধাপে ঘটে তাহলে কি ঘটবে? কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে এই ওজোন যৌগ এই অ্যালকিনের সাথে বিক্রিয়া করে একটা অস্থায়ী যৌগ গঠন করবে। এই অস্থায়ী যৌগের নাম হচ্ছে ওজোনাইড যৌগ। এখন অস্থায়ী যৌগটা কিভাবে গঠন হয় খেয়াল করো। তুমি এই অস্থায়ী যৌগ গঠনের জন্য জাস্ট খেয়াল রাখবা যে এখানে আমাদের একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। তো আমি এই কার্বনটা নিলাম, এই কার্বনটা নিলাম। এবার খেয়াল করো, এই কার্বন কার্বনের মাঝখানে ডাবল বন্ড আছে না? আমরা ডাবল বন্ডটাকে ভেঙে ফেলবো। ভেঙে ফেলে দেখো এই কার্বনের নিচে একটা অক্সিজেন বসাবো, এই কার্বনের নিচে আরেকটা অক্সিজেন বসাবো। দুইটা কার্বনের নিচে দুইটা অক্সিজেন বসাই দিলাম। এরপরে খেয়াল করো মাঝখানে এই দুইটা অক্সিজেনের মাঝখানে একটা ব্রিজ বানাই দিব। কি করব? ব্রিজ বানাই দিব। তাহলে কি করছি? এই কার্বন কার্বন ডাবল বন্ডে দুইটা কার্বন নিছি, কার্বন কার্বন ডাবল বন্ডে দুইটা কার্বন নিছি। নেয়ার পরে প্রথম কার্বনের নিচে একটা অক্সিজেন, দ্বিতীয় কার্বনের নিচে একটা অক্সিজেন, মাঝখানে আমরা ব্রিজ করে দিছি। এই যে ব্রিজটা করলাম, এইটা ভালো করে খেয়াল করলে দেখো এটা এখন গাড়ির চাকার মতো লাগতেছে না? গাড়ির চাকার মতো লাগতেছে। এখন গাড়ির কি করব? গাড়ির উপরে আমরা ছাদ দিব। ছাদ দেওয়ার জন্য এখানে যে 3 নাম্বার অক্সিজেনটা আছে এটা এই ঠিক মাঝখান বরাবর সোজা উপরে বসাবো। বসাই এবার কি করব? এই কার্বনের সাথে এই কার্বনের সাথে এই করে বাড়ির ছাদ দিয়ে দিলাম, দিয়ে ফেললাম। খেয়াল করো তাহলে কার্বনের যে দুইটা হাত ছিল সেই দুইটা হাত ফিল আপ হয়ে গেল না? এই মাঝখানে দুইটা হাত ছিল, এদিকে তোকে একটা অক্সিজেনকে ধরছে, এদিকে একটা অক্সিজেনকে ধরছে, এদিকে একটা অক্সিজেনকে ধরছে। এবার খেয়াল করো এই কার্বনে আরো দুইটা আমার হাইড্রোজেন ছিল, তাই না? এই কার্বনে আরো দুইটা হাইড্রোজেন ছিল, এই দুইটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন বসে গেল। এই কার্বনে দুইটা হাইড্রোজেন ছিল, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন বসে গেল। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের কি হলো? মধ্যবর্তী, অন্তর্বর্তী বা অস্থায়ী যৌগ। তো এই মধ্যবর্তী বা অন্তর্বর্তী যে ইন্টারমিডিয়েট যৌগটা গঠন হচ্ছে এইটাকে আমরা বলি হচ্ছে ওজোনাইড যৌগ। এটার নাম কি? এই যে অস্থায়ী যৌগটা গঠন হচ্ছে এটার নাম হচ্ছে ওজোনাইড যৌগ। তাহলে আমরা প্রথম ধাপে CCl4 এর উপস্থিতিতে ওজোন সংযোজন করে ওজোনাইড যৌগ গঠন করলাম। কি করলাম? ওজোনাইড যৌগ গঠন করলাম। এবার আমরা এই ওজোনাইড যৌগটাকে ভাঙবো, ভেঙে প্রোডাক্ট তৈরি করব বা উৎপাদ তৈরি করব। ভাঙার জন্য আমরা যেটা করব এই জায়গাতে আমরা ভাঙার জন্য পানি নিব এবং জিঙ্ক নিব। কি নিব? পানি নিব এবং জিঙ্ক নিব। তো খেয়াল রাখতে হবে আমি যদি জিঙ্ক এবং পানি নিই, হ্যাঁ, হাইড্রোলাইসিস করি। পানি নেওয়া মানে কি? হাইড্রোলাইসিস করা, আর্দ্র বিশ্লেষণ করা। পানি নেওয়া মানে কি? আর্দ্র বিশ্লেষণ, আর্দ্র বিশ্লেষণ। সো পানি যখন নিচ্ছি মানে আর্দ্র বিশ্লেষণ যখন করতেছি তখন এই যে জিঙ্ক যেই জিনিসটা আছে না, এই জিঙ্ক কি করবে? এই জিঙ্ক আমার এই যে অক্সিজেন আছে না, এই অক্সিজেনের এই সাইড থেকে একটা এভাবে দাগ তৈরি করবে আর এই সাইড থেকে একটা এভাবে দাগ তৈরি করবে, করে এই সাইড থেকে ভেঙে একটা যৌগ তৈরি করবে আর এই সাইড থেকে ভেঙে একটা যৌগ তৈরি করবে। আর মাঝখানে যে অক্সিজেনটা আছে এই অক্সিজেনটাকে জিঙ্ক নিয়ে চলে যাবে, যে আমাদের তৈরি করবে জিঙ্ক অক্সাইড। কি তৈরি করবে? জিঙ্ক অক্সাইড। এই জিঙ্ক এই মাঝখানের অক্সিজেনকে নিয়ে চলে যে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। বুঝলা কিনা? জিঙ্ক অক্সাইড তৈরি করবে। এবার এই যে জিঙ্ক এই মাঝখানের অক্সিজেনকে নিয়ে চলে যে জিঙ্ক অক্সাইড তৈরি করলো, ভালো করে খেয়াল করো, এই যে ভাঙছে কিন্তু পানির কারণে। আর জিঙ্কের কাজ অক্সিজেনকে নিয়ে যাওয়া। এই পানির কারণে ভাঙছে আর জিঙ্কের কাজ অক্সিজেনকে নিয়ে যাওয়া। তাহলে জিঙ্ক যখন অক্সিজেনকে নিয়ে যাচ্ছে তখন এখন আমাদের এই সাইডে যে হাতটা খুলে যাচ্ছে এই হাতটা এই সাইডে এসে অক্সিজেনের সাথে বসে যাচ্ছে, বসে যে এদিকে দেখো যৌগ গঠন হচ্ছে HCHO। এই সাইডে দেখো এই হাতটা খুলে যে এই অক্সিজেনের সাথে ডাবল বন্ড হয়ে যাচ্ছে HCHO। তাহলে দেখো 2 মোল HCHO তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? 2 মোল HCHO। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের সেই ফাইনাল যৌগ। এই হচ্ছে আমাদের সেই ফাইনাল যৌগ। বুঝতে পারছো? তাহলে আমাদের ফাইনাল যৌগ কি? HCHO। ক্লিয়ার হইছে? তাহলে দেখো আমরা এখানে এই যে HCHO পাইলাম, এইটা আমরা কি তৈরি করলাম? এই জায়গা থেকে ওজনীকরণ করে ফর্মালডিহাইড পাইলাম, ফর্মালডিহাইড। এখন প্রশ্ন হচ্ছে এই যে ফর্মালডিহাইড পাইলাম শুধু কি এখান থেকে এরকম যৌগ তৈরি হয়? উত্তর হচ্ছে না। আমাদের এই যে যৌগটা এটা কঠিন টাইপের যৌগ দিতে পারে। কঠিন টাইপের যৌগ দিলে আমাদের বিক্রিয়াটাই চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করো আমরা যদি আরেকটা ওজনীকরণ দেখি, সিম্পল আরেকটা ওজনীকরণ দেখব। আরেকটা ওজনীকরণ হচ্ছে আর, ধরো আর CH ডাবল বন্ড, খেয়াল করো আর CH ডাবল বন্ড
সি এই সাইডে CH3, এই সাইডে CH3। তাও যোগটা আমি তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়, তোমরা যেহেতু প্রথমবার করতেছো বুঝতে যাতে সুবিধা হয় এই জন্য একটু সুন্দর করে লিখছি, আরো পেঁচায় লেখা থাকে, ঠিক আছে। হ্যাঁ, আরেকবার বুঝান মানে আরো বহুত প্র্যাকটিস করব, বহুত প্র্যাকটিস করতে করতে বুঝে যাবো, প্যারা নাই, বহুতবার প্র্যাকটিস করবা। ওকে, সো আরেকবার তো বুঝাবোই, বহুত প্র্যাকটিস করব তো আমরা হচ্ছে যে বুঝতে পারবো, প্যারা নাই। খেয়াল করো, এখানে যদি আমরা এখন O3 বা ওজোন যৌগ গঠন করি, এখানে যদি আমরা এখন O3 বা ওজোন যৌগ গঠন করি, তাহলে এই জায়গাতে আমরা CCl4 কার্বন টেট্রাক্লোরাইড যোগ করব। তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে O3 বা ওজোন যদি আমরা সংযোজন করি তাহলে কি ঘটবে, আমি বলেছিলাম যে আমাদের ফোকাস করতে হবে কার্বন কার্বন ডাবল বন্ডের এখানে। তাহলে আমরা কার্বন কার্বন ডাবল বন্ডের এখানে ফোকাস করলাম। ফোকাস যদি আমরা কার্বন কার্বন ডাবল বন্ডের এখানে করি তাহলে দেখো কার্বন আর কার্বন ডাবল বন্ড ছিল, এটাকে আগে নিব, বাট এইটা এভাবে তো বুঝবে না, প্রথমবার আমাদের কার্বন আর কার্বন নিতে হবে। তো এখান থেকে আমরা কার্বন আর কার্বন নিলাম। এবার এই যে O3 আছে না, এই O3 কে আমরা এই জায়গায় বসাবো। কিভাবে বসাবো বলছি, প্রথম কার্বনের নিচে একটা অক্সিজেন, দ্বিতীয় কার্বনের নিচে একটা অক্সিজেন, মাঝখানে ডাবল বন্ড, এই মাঝখানে বন্ড ব্রিজ করলাম। এই যে তিনটে অক্সিজেন, তিনটে অক্সিজেনের প্রথম কার্বনের নিচে একটা অক্সিজেন, দ্বিতীয় কার্বনের নিচে একটা অক্সিজেন, মাঝখানে ব্রিজ। এইবার আরেকটা অক্সিজেনকে কই দিব, এই মাঝখান বরাবর বসাবো, বসায় এখানে একটা হাত, এখানে একটা হাত। ক্লিয়ার হয়েছে কিনা? এই যে দুইটা কার্বন, দুইটা কার্বনকে নিয়ে যেয়ে আমি ওখানে ওজোনাইড যৌগ গঠনের জন্য ব্রিজিং করলাম। এবারটা খেয়াল করো, এবারটা খেয়াল করো, এই কার্বনের বাকি হাতে কি আছে দেখবো, একটাতে হাইড্রোজেন একটাতে আর আছে। তো এই কার্বনের এক হাতে হাইড্রোজেন আর এক হাতে আর বসাই দিলাম। এই কার্বনের বাকি হাতে কি আছে দেখবো, এক হাতে CH3 আরেক হাতে CH3 আছে। সো এক হাতে CH3 বসাই দিলাম, আরেক হাতে CH3 বসাই দিলাম। এই যে যৌগটা হইলো, এই যৌগটার নাম হচ্ছে আমাদের ভাইয়া ওজোনাইড যৌগ, ওজোনাইড যৌগ, ঠিক আছে, ওজোনাইড যৌগ। তোমাদের প্রথমবার ধরতে যদি কষ্ট হয় কোনো সমস্যা নেই, রেকর্ডেড ভার্সন বারবার দেখবা, বারবার দেখবা, ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু ফাস্ট কেন যাচ্ছি, হালকা ফাস্ট যাচ্ছি, অনেক বেশি ফাস্টও যাচ্ছি না, অনেক বেশি ফাস্টও যাচ্ছি না, হালকা ফাস্ট যাচ্ছি, কারণ হচ্ছে আমরা প্র্যাকটিস অনেক বেশি করতে চাই। কারণ সব ধরনের প্র্যাকটিস যদি তোমাকে আমি করাই দিই, আমি জাস্ট তোমাকে একটা বিক্রিয়া দেখায় ছেড়ে দিতে পারি, বাট এতে তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়বে না। এই জন্য আমি যদি সব ধরনের প্র্যাকটিস তোমাকে করাই দিই তাহলে তোমার সবগুলা বোঝাও হয়ে যাবে, আবার দেখবা ফাইনালি তুমি যে অনেক ভালো করবা। সো এই জায়গাতে আমরা দেখো, এই জায়গাতে আমরা দেখো, এই জায়গা থেকে আমরা দেখো এখন কি করব, এখন আমরা এই ওজোনাইড যৌগটাকে ভাঙার জন্য পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে কি করব, আমরা এখানে পানি দিব, হাইড্রোলাইসিস করব, এবং এখানে আমরা কি দিব, জিঙ্ক দিব, জিঙ্ক। তাহলে এখন এই জিঙ্কের কাজ কি, জিঙ্কের কাজ এই মাঝখানের অক্সিজেনের সাথে বসা। তাহলে এই সাইডের একটা পার্ট ভাঙবে আর এই সাইডের একটা পার্ট ভাঙবে, দুইটা পার্ট, এটা একটা যৌগ গঠন করবে, এটা একটা যৌগ গঠন করবে। এই জিঙ্ক এই অক্সিজেনের সাথে যে জিঙ্ক অক্সাইড গঠন করবে, জিঙ্ক অক্সিজেনের সাথে যে জিঙ্ক অক্সাইড গঠন করবে। আর এই অংশটা ভেঙে ফেলার পরে এখন দেখো এই যে ডাবল বন্ড এখান থেকে ভাঙছে না, এই বন্ডটা এখানে এসে অক্সিজেনের সাথে বন্ড গঠন করবে, বন্ড গঠন করে আর CHO হবে। তাহলে আমাদের এখানে একটা যৌগ কি হবে, আর CHO। ওকে, এবার ডান সাইডের যে যৌগটা সেটা দেখো, এই যে এখানকার বন্ড এটা এসে অক্সিজেনের সাথে বসবে, বসে CH3 CO CH3 হবে। তাহলে দেখো ওই যৌগটা তুমি যদি বানাও CH3 CO CH3 হবে। তো এবার ভালো করে খেয়াল করলে দেখো যে আমরা যখন এরকম যৌগ নিছি তখন আমাদের একটা আমাদের আসছে হচ্ছে কিটোন, কিটোন, আরেকটা আসছে হচ্ছে আমাদের অ্যালডিহাইড, তাই না? তাহলে দেখো প্রথমে আমরা দুইটাই অ্যালডিহাইড পেয়েছিলাম, এখন আমরা জাস্ট যৌগ চেঞ্জ করছি, আমাদের একটা অ্যালডিহাইড হচ্ছে একটা কিটোন হচ্ছে, একটা অ্যালডিহাইড হচ্ছে একটা কিটোন হচ্ছে। তাহলে চেঞ্জেস আসছে কিনা বলো তো, একটা বড় চেঞ্জেস আসছে না, একটা অ্যালডিহাইড একটা কিটোন হয়ে গেল, দ্যাট মিন্স একটা বড় চেঞ্জেস আসছে। আগের ক্ষেত্রে আমরা শুধুমাত্র অ্যালডিহাইড দেখেছিলাম, এখন আমরা অ্যালডিহাইড কিটোন বোথ পাচ্ছি, তাই তো? এখন আমরা কি পাচ্ছি, অ্যালডিহাইড কিটোন বোথ পাচ্ছি। ওকে গ্রেট, এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি যে আমাদের এই বিক্রিয়া কিভাবে হলো, তাহলে এখন আমরা
তাহলে এখন আমরা আরো সুন্দর সুন্দর জিনিসপত্র যাইতে পারবো, আরো সুন্দর সুন্দর জিনিসপত্র যাইতে পারবো। আরো সুন্দর সুন্দর জিনিসপত্র কি, এইবার আরেকবার আমি আরেকটা বিক্রিয়া করাই দিব। হ্যাঁ, আরেকবার আমি কি করব, আরেকটা বিক্রিয়া করাই দিব। তারপরে আমরা এখান থেকে একটা নতুন প্রশ্ন শিখব, নতুন ধাঁচের জিনিস শিখব, সেইটাতে আমাদের যাইতে হবে। সো আরেকবার আমরা আরেকটা বিক্রিয়া করাই দিব। ধরো তোমার কাছে এরকম বললো, তোমার হচ্ছে ওজনীকরণ করার জন্য তোমার কাছে এরকম বললো যে CH3 C ডাবল বন্ড C CH3 C2H5, এই যৌগের তুমি যদি ওজনীকরণ করো তাহলে কি ঘটবে, এই যৌগের ওজনীকরণ করলে কি ঘটবে, মানে এই যৌগের সাথে ওজন দিলে কি ঘটবে। যদি তোমার বিক্রিয়াতে এই অংশটা দিয়ে দেয় তাহলে সব সময় মাথায় রাখতে হবে, এই অংশটা দিয়ে দেয় তাহলে এই অংশটাকে সিম্পলিফাই করে লিখতে হবে। কি করে লিখতে হবে, তোমার বোঝার সুবিধার্থে সিম্পলিফাই করে লিখবা। কিভাবে লিখবা, দেখো এই জায়গায় যে কার্বন আছে আর এই জায়গায় যে কার্বন আছে, এই দুইটা কার্বনের কার্বন ডাবল বন্ড কার্বন দিলা। এই কার্বনের এক হাতে দেখো CH3 আছে, আর এক হাতে দেখো C2H5 আছে। C2H5 মানে কি, তুমি সরাসরি C2H5 বসাতে পারো, আবার বসাতে পারো CH3 CH2CH3, এটা মানেই তো C2H5, তাই না, এটা মানেই C2H5। এই হাতে দেখো এক হাতে CH3 আছে, আরেক হাতে CH3 আছে। যদি আমার যৌগটা এরকম কঠিন করে দেয় তাহলে এটাকে আগে সিম্পল করবা, করার পরে এবার এখানে তুমি O3 সংযোজন করলা ওজনীকরণ করার জন্য। যখন O3 সংযোজন করছো তখন এই বিক্রিয়াটা করার জন্য তোমার দ্রাবক হিসেবে CCl4 নিতে হবে, কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা, কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে যখন তুমি এটা নিলা, এখন আমরা বিক্রিয়াটা করার জন্য জানি কি করব, প্রথমে আমরা এই কার্বন কার্বন ডাবল বন্ডের দিকে তাকাবো। সো আমরা প্রথমেই যাব কার্বন কার্বন ডাবল বন্ডে, কার্বন নিলাম কার্বন নিলাম। এই কার্বন কার্বন ডাবল বন্ডে দুইটা কার্বন নেওয়ার পর যখন আমি O3 নিব, দেখো খেয়াল করো নিচে একটা অক্সিজেন, নিচে একটা অক্সিজেন, তাহলে অক্সিজেন বাই অক্সিজেন আসলো, বুঝতে পারছো, অক্সিজেন বাই অক্সিজেন আসলো, দুইটা অক্সিজেন। এবার কি করলাম, দুইটা অক্সিজেনের মাঝখানে ব্রিজ তৈরি করলাম, শেষ ব্রিজ শেষ। একটা অক্সিজেন হাতে আছে ওটাকে উপরে বসাইলাম, এই কার্বনের সাথে এই অক্সিজেন দিলাম, এই কার্বনের সাথে এই অক্সিজেন দিলাম। এবার বাকি হাতগুলা ফিল করো, বাকি হাতগুলাতে দেখো এই সাইডে একটা CH3 আছে, নিচে একটা CH3 আছে। এবার কি করবা, ডান সাইডের হাতগুলা ফিল করো, ডান সাইডে খেয়াল করলে দেখবা এই সাইডে একটা CH3 আছে, এই সাইডে CH2 CH3 আছে। এই হচ্ছে আমাদের টোটাল ওজোনাইড যৌগ। তাহলে এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে ওজোনাইড। যৌগের নাম কি, যৌগের নাম হচ্ছে ওজোনাইড। এখন পরবর্তী ধাপে এই ওজোনাইড করণের পর আমরা এখানে জিঙ্ক বসাবো আর পানি দিব। জিঙ্ক এবং পানি দিলে কি ঘটবে, আবারও বলছি, এই অক্সিজেনকে মাঝখানে রেখে এই সাইডে একটা ভাঙবে, আর এই অক্সিজেনকে মাঝখানে রেখে এই সাইডে আরেকটা ভাঙবে, দুই সাইডে দুইটা ভাঙবে। তো দুই সাইডে যদি দুইটা ভাঙে তাহলে খেয়াল করে দেখো এই অক্সিজেনটা কার সাথে যাবে, জিঙ্কের সাথে, জিঙ্কের সাথে যে জিঙ্ক অক্সাইড। আচ্ছা, এবার বাম সাইডে একটা উৎপাদ তৈরি হবে, উৎপাদটা কি, CH3, C এর সাথে O যাবে আর CH3, তাহলে উৎপাদ আসবে দেখো CH3, C এর সাথে O ডাবল বন্ড CH3। ওকে, ক্লিয়ার হয়েছে। ডান সাইডে আরেকটা উৎপাদ তৈরি হবে, খেয়াল করে দেখো, নিচে থেকে যদি যাও, নিচে থেকে গেলে দেখবা CH3 CH2, মাঝখানে কার্বন, কার্বনের সাথে অক্সিজেন, ওই উপরে দেখো আরেকটা CH3 আছে, এটা বসাই দিলাম, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের উৎপাদ পেয়ে গেলাম। তাহলে বলো এখন কি আমাদের ওজনীকরণ আর কখনো ভুল হবে? তোমার কাজ হচ্ছে এই ওজনীকরণে যে আমি তিনটা প্র্যাকটিস করালাম, তিনটাই বারবার প্র্যাকটিস করা, বারবার প্র্যাকটিস করা। এবার খেয়াল করো, এখানে একটা প্রশ্ন আসে, একটা প্রশ্ন এভাবে বারবার আসে যে যদি যদি জিঙ্ক ব্যবহার না হয়, জিঙ্ক ব্যবহার না হয় তাহলে কি ঘটবে, তাহলে কি ঘটবে, যদি জিঙ্ক ব্যবহার না হয় তাহলে কি ঘটবে, এইটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এই বিক্রিয়াতে যদি আমরা জিঙ্ক ব্যবহার না করি তাহলে কি ঘটবে, এইটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে। তো খেয়াল করো, যদি এই বিক্রিয়াতে আমরা জিঙ্ক ব্যবহার না করি তাহলে প্রথমেই আমরা খেয়াল করি এই জায়গাতে যদি আমি জিঙ্ক ব্যবহার না করি, এই অংশটা যদি জিঙ্ক ব্যবহার না করি তাহলে জিঙ্কের সাথে অক্সিজেন যে জিঙ্ক অক্সাইড তৈরি করবে না, তাহলে এই অক্সিজেন কোথায় যাবে ভাইয়া, এই অক্সিজেন তখন এই পানির সাথে যে
H2O2 গঠন করবে। H2O2 ভেঙে যে আমার এখানে H2O2 ভেঙে যে এই হাইড্রোজেন পারক্সাইড ভেঙে যে জায়মান অক্সিজেন গঠন করে। খেয়াল করো, যদি আমরা জিঙ্ক ব্যবহার না করি তাহলে এই অক্সিজেন সরাসরি H2O2 এর সাথে এই H2O এর সাথে H2O2 গঠন করে। H2O2 জায়মান অক্সিজেন গঠন করে। জায়মান অক্সিজেনের কাজ হচ্ছে জারণ ঘটানো। ফলে তখন এই যে উৎপাদ পাচ্ছি এই উৎপাদে এই জায়মান অক্সিজেন যে জারণ ঘটাবে। জারণ ঘটালে কি হবে? জারণ ঘটালে CH3 CH2 COOH তৈরি হবে, CH3 COOH তৈরি হবে। ঠিক আছে, জারণ ঘটালেই তোমার অ্যাসিড তৈরি হবে এবং অ্যালডিহাইড তৈরি হবে। যেমন ধরো এখানে জারণ ঘটানো সবচেয়ে সহজ কার? এই অংশটা জারণ ঘটানো সবচেয়ে সহজ। অ্যালডিহাইড থেকে কিসে পরিণত হয়? অ্যাসিডে পরিণত হয়। বুঝতে পারছো? অ্যালডিহাইড থেকে কিসে পরিণত হয়? অ্যাসিডে পরিণত হয়। আরো জারণ ঘটানো সহজ হচ্ছে এইটাই। বিশেষ করে এই বিক্রিয়াটার ক্ষেত্রেই আসে জিঙ্ক ব্যবহার না করলে কি হয়। খেয়াল করো, এই বিক্রিয়াটার ক্ষেত্রেই এই প্রশ্নটা আসে, যদি জিঙ্ক ব্যবহার না করি তাহলে কি হয়। যদি জিঙ্ক ব্যবহার না হয় তাহলে কি ঘটবে? জিঙ্ক ব্যবহার না হলে ওই অক্সিজেনটা পানির সাথে বিক্রিয়া করে আমার তৈরি করবে H2O2। H2O2 থেকে ভেঙে যে ন্যাসকেন্ড অক্সিজেন বা জায়মান অক্সিজেন তৈরি করে। এই জায়মান অক্সিজেন কি করে? ওই ফাইনাল প্রোডাক্ট যেগুলো আছে HCHO এইটাকে এখন কি করে? জারণ করে। এটাকে কি করে? জারণ করে। জারণ করলে এই জায়গা থেকে পরবর্তীতে অ্যালডিহাইড না হয়ে অ্যাসিডে রূপান্তর হয়। ভালো করে খেয়াল করলে দেখবা, আমরা যখন জিঙ্ক নিয়ে কাজ করতেছিলাম তখন আমাদের সব উৎপাদ হয় অ্যালডিহাইড হচ্ছিল নাই কিটোন হচ্ছিল। তাহলে জিঙ্ক ব্যবহার করলে অ্যালডিহাইড কিটোন উৎপন্ন হয়, জিঙ্ক ব্যবহার না করলে অ্যাসিডে রূপান্তর হয়ে যায়। কিসে রূপান্তর হয়ে যায়? অ্যাসিডে রূপান্তর হয়ে যায়। তাহলে আমরা যদি অ্যালডিহাইড কিটোনে থামাইতে চাই তাহলে জিঙ্ক ব্যবহার করব, যদি অ্যালডিহাইড কিটোনে না থামাইতে চাই, অ্যাসিডে থামাইতে চাই, তখন কি করব? জিঙ্ক ব্যবহার করব না। ঠিক আছে, তাহলে জিঙ্কের ব্যবহারটা কি সেটা আমরা বুঝতে পারছি কিনা বলো। এটাই হচ্ছে আমাদের এখানে জিঙ্কের ব্যবহার। তাহলে এই যে এটা গেল জিঙ্কের ব্যবহার, আশা করি এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখান থেকে আমরা জিঙ্কের ব্যবহারটা শিখলাম। দ্যাটস ইট। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ওকে, এই গেল আমাদের ওজনীকরণ বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়ার পরে আমরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া শিখব, সেটা হচ্ছে মার্কনিকভ বিক্রিয়া। ওজনীকরণের পরে আমরা শিখব কি? মার্কনিকভ বিক্রিয়া। মার্কনিকভ বিক্রিয়া আমরা গত ক্লাসে মার্কনিকভ ভালো করে শিখছিলাম, মনে আছে? বাট মার্কনিকভের একটা পার্ট শিখছিলাম। আজকে আমরা মার্কনিকভের বাকি সমস্ত পার্টগুলা শিখব। বুঝতে পারছো? আর আজকে আমরা কি করব? মার্কনিকভের বাকি সমস্ত পার্টগুলা শিখব। সো মার্কনিকভের ক্ষেত্রে আমরা বলেছিলাম, ভালো করে মনে করে দেখো, মার্কনিকভ তখনই ঘটবে, মার্কনিকভ মেইনলি সংযোজনের ক্ষেত্রে ঘটে। মার্কনিকভ কিসে ঘটে? সংযোজনের ক্ষেত্রে ঘটে। সংযোজনের ক্ষেত্রে ঘটে। মার্কনিকভ তখনই ঘটবে যখন অপ্রতিসম অ্যালকিনের সাথে, অপ্রতিসম অ্যালকিন এইটার সাথে অপ্রতিসম বিকারক কাজ করে। তো অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক যদি কাজ করে তখন আমাদের মার্কনিকভ খাটে। যেমন ধরো অপ্রতিসম অ্যালকিন হিসেবে আমরা কাকে নিচ্ছি? আগের ক্লাসে দেখিয়েছিলাম CH3 CH ডাবল বন্ড CH2, দ্যাট ইজ এ অপ্রতিসম অ্যালকিন। এই অপ্রতিসম অ্যালকিনের সাথে একটা অপ্রতিসম বিকারক হিসেবে যদি আমি HOBr নিই, তখন আমি বলেছিলাম যে OH সবসময় মাইনাস হয়। OH কি হয়? সবসময় মাইনাস হয়। আর তাহলে OH যদি মাইনাস হয় অটোমেটিক ব্রোমিন প্লাস হয়ে যাবে। এখন যখন এই জায়গাতে বিক্রিয়া ঘটবে, এই জায়গাতে যখন বিক্রিয়া ঘটবে তখন আমাদের উৎপাদ হবে দুই প্রকার। উৎপাদ কয় প্রকার হবে? দুই প্রকার। একটা হচ্ছে মেজর উৎপাদ, একটা হচ্ছে মেজর উৎপাদ, আর একটা হচ্ছে মাইনর উৎপাদ। একটা মেজর উৎপাদ, আরেকটা কি? আরেকটা হচ্ছে মাইনর উৎপাদ। সো মেজর উৎপাদ যেটা হবে, মেজর উৎপাদে তোমার মার্কনিকভ বলে হচ্ছে তেলা মাথায় তেল দাও, তেলা মাথায় তেল দাও। আগেও বলছি এই কথাগুলা, যে যার বেশি আছে তাকে বেশি দাও। তো আমরা যখন এই মাঝখানে ডাবল বন্ড ভাঙবো, ভাঙার পরে এই সাইডেও যোগ হতে পারে, এই সাইডেও যোগ হতে পারে। এই দুইটার ভিতরে খেয়াল করো, এখানে হাইড্রোজেন আছে একটা, এখানে হাইড্রোজেন আছে দুইটা, তাহলে বেশি কার আছে? যেখানে দুইটা আছে সেখানে বেশি আছে। ওকে,
তাহলে যেখানে দুইটা আছে সেখানে যদি বেশি থাকে তাহলে খেয়াল করো, যার বেশি আছে তাকে বেশি দাও মানে কি, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন বেশি দাও। আমি বলেছিলাম হাইড্রোজেন মানে হচ্ছে প্লাস আয়ন, প্লাস আয়ন যেটা থাকবে, প্লাস আয়ন যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে দিবা। তাহলে মেজর উৎপাদে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে প্লাস আয়ন যাবে। তাহলে আমরা এইটাকে ভেঙে ফেলে কিভাবে লিখতে পারবো, CH3, খেয়াল করো, CH বন্ড CH2 লিখলাম। এবার মাঝখানে ডাবল বন্ড ভেঙে যাওয়া মানে এই সাইডে একটা হাত খুলে যায়, এই হাতে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে প্লাস আয়ন বসবে, তার মানে এখানে ব্রোমিন বসে। যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে মাইনাস আয়ন বসবে, তার মানে OH বসে। এইটা হচ্ছে মেজর উৎপাদ। এটা কি, এটা হচ্ছে মেজর উৎপাদ। তাহলে মাইনর কি হবে, মানে এইটা মেজর উৎপাদ মানে হচ্ছে 80 থেকে 90% এই উৎপাদটা তৈরি হবে। আর মাইনর কি হবে, মাইনর হচ্ছে ঠিক উল্টাটা হবে। আমি আগের ক্লাসে বলেছিলাম যে সমাজের কিছু মানুষ থাকে যারা ব্যতিক্রম, সমাজের কিছু মানুষ থাকে যারা ব্যতিক্রম, যারা তেলা মাথায় তেল দিতে পছন্দ করে না। তারা কি, তারা হচ্ছে মাইনর। তাহলে কি হবে, তেলা মাথায় তেল দিতে পছন্দ করে না মানে কি, যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে প্লাস না দিয়ে ওখানে মাইনাস দিবে। বুঝতে পারছো, যেখানে বেশি হাইড্রোজেন আছে ওখানে তেলা মাথায় তেল দাও মানে কি, যেখানে বেশি হাইড্রোজেন আছে ওখানে বেশি দাও। এখন যেখানে বেশি হাইড্রোজেন আছে ওখানে যদি আমরা বেশি না দিয়ে কম দিই তাহলে সেটা মাইনর উৎপাদ। তাহলে কি হবে, সেইটার ক্ষেত্রে আমরা CH3 CH বন্ড CH2 এটা নিলাম। এবার যেখানে বেশি হাইড্রোজেন আছে ওখানে মাইনর দেয়া মানে কি, OH দেয়া। তাহলে এই জায়গাতে আমরা OH বসাবো, আর এই জায়গাতে কম আছে এখানে বসাবো প্লাস, মানে ব্রোমিন। এইটা কি, এটা হচ্ছে মাইনর উৎপাদ। এইটা গেল হচ্ছে আমাদের অ্যালকিনের মার্কোনিকভ নীতি। তো সরাসরি সংযোজন তো করাই যায়, সরাসরি সংযোজন তুমি যে কোনো ক্ষেত্রে করতে পারবা, বাট যখনই আমার অপ্রতিসমর ক্ষেত্রে হবে তখন মার্কোনিকভ হবে। যেমন ধরো সরাসরি সংযোজন বলতে কি বোঝাচ্ছি, যদি এমন হইতো CH2 ডাবল বন্ড CH2 এর সাথে হাইড্রোজেন ব্রোমাইডের সংযোজন হইতো, এই ক্ষেত্রে আমার দুইটা আলাদা আলাদা মেজর মাইনরের কিছু নাই, এই সাইডেও যতটুকু এই সাইডেও ততটুকু আছে। সো এখান থেকে ভাঙার পরে তুমি যে কোনো সাইডে যে কোনোটা বসাই দিতে পারবা। কিভাবে, CH2 বন্ড CH2, এই সাইডে আমি হাইড্রোজেন বসালাম, এই সাইডে আমি ব্রোমিন বসালাম। যে কোনো সাইডে যে কোনোটা বসাও, কোনো ব্যাপার না, যে কোনো সাইডে যে কোনোটা বসাও কোনো ব্যাপার না। দ্যাটস ইট, সিম্পল। ক্লিয়ার হয়েছে? বাট যখনই অপ্রতিসমর সাথে অপ্রতিসমর বিক্রিয়া হবে তখন আমরা কি করব, আমরা তখন মার্কোনিকভ করব, মার্কোনিকভ করব। এবার এই মার্কোনিকভের একটা বিপরীত নিয়ম আছে। মার্কোনিকভের বিপরীত নিয়মকে বলা হয় এন্টি মার্কোনিকভ। মার্কোনিকভের বিপরীত নিয়মকে বলা হয় এন্টি মার্কোনিকভ। এন্টি মার্কোনিকভের আরেকটা নাম আছে, খেয়াল করো। মার্কোনিকভের বিপরীত নিয়মকে বলা হয়, বিপরীত নিয়মকে বলা হয় বিপরীত মার্কোনিকভ, মার্কোনিকভ, যেটার আরেকটা নাম হচ্ছে খারাসের নীতি। তো মার্কোনিকভের বিপরীত কথা বলছে হচ্ছে খারাস, এবং তার নাম অনুসারে এটাকে খারাসের নীতিও বলা হয়। আর যেহেতু মার্কোনিকভের বিপরীত কথা বলছে এই জন্য এটাকে এন্টি মার্কোনিকভ বলা হয়। এবার খারাস কি বলছে, খারাস বলছে যদি আমরা অপ্রতিসম একটা বিকারক নিই, যেমন ধরো R CH ডাবল বন্ড CH2, এটা একটা অপ্রতিসম বিকারক, এর সাথে যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইড নিই, মানে অপ্রতিসম জৈব যৌগের সাথে বা অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক যদি নিই, এইটা যখন আমরা বিক্রিয়া করাবো, বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে দুইটা কেস ঘটার সময় যদি আমরা এই বিক্রিয়াতে জৈব পারক্সাইড ব্যবহার করি, এই বিক্রিয়াতে খেয়াল রাখবো, এইটা হচ্ছে মেইন কথা, জৈব পার অক্সাইড, এইটা যদি আমরা ব্যবহার করি, তো জৈব পারক্সাইড মানে হচ্ছে ROOR, এই যে যৌগ এটাকে বলে জৈব পারক্সাইড। তো খেয়াল করো, আমরা এই যে অ্যালকিন, অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম অ্যালকিনের সাথে আমরা অপ্রতিসম বিকারকই ব্যবহার করব। এবং খারাস দেখছে এটা শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কারোর ক্ষেত্রে প্রযোজ্য না। এটা মাথায় রাখবা, শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রেই প্রযোজ্য। এন্টি মার্কোনিকভ শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রেই প্রযোজ্য। তো দেখছে যে যদি আমরা অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম হাইড্রোজেন ব্রোমাইড ব্যবহার করি এবং এটা আমাদের জৈব পারক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটে, তাহলে মেজর হয়ে যায় মাইনর, আর মাইনর হয়ে যায় মেজর। আগে কি ছিল, আগে মেজর ছিল, খেয়াল করো, আগে মেজর ছিল কি, মানে প্রধান উৎপাদ কি ছিল, প্রধান উৎপাদ ছিল যেখানে হাইড্রোজেন বেশি আছে, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে প্লাস দাও, প্লাস মানে কি, প্লাস মানে হাইড্রোজেন, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন দাও,
বাট যখন জৈব পারক্সাইডের উপস্থিতিতে হবে, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে মাইনাস দাও, মাইনাস মানে কি ব্রোমিন। তাহলে এই জায়গাতে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে আমি কি দিব, খেয়াল করো, প্রথমে আর বসাইলাম, তারপরে সি বসাইলাম, তারপরে CH2 বসাইলাম। যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে মাইনাস যাবে, মানে এখানে ব্রোমিন আসবে। যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে কি যাবে, প্লাস যাবে, মানে হাইড্রোজেন যাবে। এইটা আমার কি, এটা আমার হচ্ছে মেজর উৎপাদ। কত পার্সেন্ট? 99.99% এই উৎপাদ আসে। আর খুব মাইনর উৎপাদ আসে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন বা প্লাস যায়। যেমন দেখো উৎপাদটা কেমন, মাইনরটা CH3C, CH3 না, এটা তো আর দিয়ে দিছি, আর সি CH2, এখানে হাইড্রোজেন গেছে, এখানে ব্রোমিন গেছে। আগে কিন্তু এটাই ছিল মেজর, এখন হয়ে গেছে এটা মেজর। কিসের জন্য? এই যে অ্যান্টি মার্কোনিকভের নিয়মের জন্য। ঠিক আছে, সো মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভ খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, অনেকবার আসে, অনেকবার আসে। সো এই জন্য আমরা মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভ ভালো করে শিখবো, কোনো রকম মিস দিব না। মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভ কোনো রকম ভাবে মিস দিব না, ভালো করে শিখবো, ওকে, কোনো রকম ভাবেই বাদ দিব না। সো আমরা 7 নাম্বার ক্লাসে এই যে একটা গুরুত্বপূর্ণ টপিক পড়লাম, এটাও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, ভালো করে খেয়াল রাখতে হবে। এরপরে আসে আমাদের অসম্পৃক্ততার পরীক্ষা, খুবই গুরুত্বপূর্ণ। এই যে বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের খেয়াল রাখতে হবে। আমরা 9-10-এও পড়ছি। অসম্পৃক্ততার পরীক্ষা মানে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে তার পরীক্ষা। কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এটা যাচাই করাকে বলে হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। কোথাও কার্বন কার্বন দ্বিবন্ধন আছে কিনা সেটা যাচাই করি আমরা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। আচ্ছা, আমরা লাস্টের দিকে চলে আসছি, আরেকটু ক্লাস হবে, লাস্টের দিকে চলে আসছি, আর 2টা টপিক বাকি আছে, এই 2টা টপিক দ্রুতই হয়ে যাবে। সো কার্বন কার্বন দ্বিবন্ধন যদি থাকে এটাকে বলা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। তো কার্বন কার্বন দ্বিবন্ধনকে যাচাই করার জন্য আমরা 2 ধরনের দ্রবণ ব্যবহার করি, একটাকে বলা হচ্ছে বেয়ার দ্রবণ, আরেকটাকে বলা হচ্ছে ব্রোমিন দ্রবণ। ব্রোমিন দ্রবণ মানে হচ্ছে আমরা যে কোনো একটা অ্যালকিন, যেমন হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এইটার সাথে যদি আমরা ব্রোমিনের Br2 এর দ্রবণ নিই এবং এই দ্রবণটা লাল বর্ণের একটা দ্রবণ হয়, লাল বর্ণের দ্রবণ হয়, এই দ্রবণটাকে যদি আমরা অ্যালকিনের মধ্যে ডুবাই দিই এবং আমরা এখানে দ্রাবক হিসেবে CCl4 নিই, তখন কি হয় জানো, এই ব্রোমিন দ্রবণটার ব্রোমিন ভেঙে যে এই তোমার হচ্ছে অ্যালকিনের সাথে সরাসরি যুক্ত হয়ে যায়। তাহলে CH2 ডাবল বন্ড CH2, এই কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে যে এদিকে একটা হাত খুলে এদিকে একটা হাত খুলে, ফলে এখানে ব্রোমিন যুক্ত হয়ে যায়, এখানে ব্রোমিন যুক্ত হয়ে যায়। খেয়াল করো, আগে ছিল এটা কিন্তু অ্যালকিন, মানে কি ছিল, ইথিন, এটা ছিল ইথিন, আর এটা ছিল লাল বর্ণের ব্রোমিন দ্রবণ। এখন যখন এই ব্রোমিনটার একা একা নাই, এইটার সাথে যুক্ত হয়ে গেছে, তখন এটা হয়ে গেছে ডাইব্রোমো ইথেন। এটার নাম কি, ডাইব্রোমো ইথেন। সো এই যে আমাদের ডাইব্রোমো ইথেন যোগ করলাম, খেয়াল করো, এই যে আমাদের ডাইব্রোমো ইথেন যোগ করলাম, এই যে আমাদের ডাইব্রোমো ইথেন যোগ করলাম, এই ডাইব্রোমো ইথেনটা, এইটার কাহিনী কি, ডাইব্রোমো ইথেনে যেহেতু ব্রোমিন আর নিজেদের ভিতরে একসাথে জোড় নাই, যখন জোড় অবস্থায় ছিল তখন লাল ছিল, বাট যেহেতু আলাদা আলাদা হয়ে গেছে, নতুন যৌগ তৈরি করে ফেলছে, এ হয়ে যায় আমাদের বর্ণহীন। তো এই যে ব্রোমিন দ্রবণের বর্ণ পরিবর্তন হলো, লাল থেকে বর্ণহীন হয়ে গেল, এইটা দেখে আমরা যাচাই করতে পারি এটা ছিল অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিন। এটা কি ছিল, অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিন। এটা যাচাই করলাম কিভাবে, এই ব্রোমিনকে দেখে, এটা যাচাই করলাম কিভাবে, ব্রোমিনকে দেখে। বুঝতে পারছো, এই হচ্ছে আমাদের কাহিনী। ওকে গ্রেট, এবার খেয়াল করো, এর পরের অংশে যাই। এর পরে হচ্ছে আমাদের বেয়ার দ্রবণ। বেয়ার দ্রবণও খুব সেম ভাবে তৈরি হয়, বেয়ার দ্রবণও সেম ভাবে তৈরি হয়। কিভাবে, খেয়াল করো, আমরা যদি KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে বেগুনি বর্ণের দ্রবণ বা গোলাপি, বেগুনি না গোলাপি, খেয়াল করি, দাঁড়াও, বেগুনি না গোলাপি, গোলাপি, বেগুনি না গোলাপি, এটা হচ্ছে গোলাপি বর্ণের দ্রবণ দেয়, গোলাপি, ও বন্ধু লাল গোলাপি। তো এটা হচ্ছে গোলাপি বর্ণের দ্রবণ দেয়, গোলাপি বর্ণের দ্রবণ দেয়, মাথায় রাখবা, ও বন্ধু লাল গোলাপি গান শুনছো না, ওই জায়গাতে গোলাপি বর্ণের দ্রবণ দেয় কি, KMnO4। এটার সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, তাহলে এখানে তোমার KMnO2 না MnO2, খেয়াল করো, MnO2 পানি এবং তোমার MnO2 পানি, KOH এবং জায়মান অক্সিজেন তৈরি করে।
এই যে জায়মান অক্সিজেন তৈরি করে, এই জায়মান অক্সিজেন আসলে এখান থেকে OH সাপ্লাই দেয়। কি সাপ্লাই দেয়? OH সাপ্লাই দেয়। ব্যাপারটা কি ঘটে, আমাদের কাছে CH2 ডাবল বন্ড CH2 আছে, এখানে যখন আমরা এই জায়মান অক্সিজেন সাপ্লাই দিব তখন এখানে আসলে OH সাপ্লাই যাবে। এই OH কি করবে, এই CH2 বন্ড CH2 আছে না, এর মাঝখানে ডাবল বন্ড ভেঙে এদিকে একটা হাত খুলবে, এদিকে একটা হাত খুলবে, ঠিক আছে? এই হাত খুলে এখানে যখন একটা OH বসবে আর এখানে একটা যখন OH বসবে তখন নতুন যৌগ তৈরি হবে। এই যৌগের নাম হচ্ছে গ্লাইকল। এই যৌগের নাম কি? গ্লাইকল। এই গ্লাইকল যৌগটা কি হবে? বর্ণহীন হবে। এই গ্লাইকল যৌগ কি হবে? বর্ণহীন হবে। ইনিশিয়ালি যখন আমরা এখানে এই যে KMnO4 এর দ্রবণ নিছি, এটা কিন্তু বর্ণহীন ছিল না, এটা কিন্তু গোলাপি বর্ণের দ্রবণ ছিল। এই যে গোলাপি বর্ণের দ্রবণ থেকে বর্ণহীন হয়ে গেল, এটা দেখেই আমরা যাচাই করব এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল। অসম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল। তোমরা আজকে ক্লাসটা লেন্দি বলে অধৈর্য হয়ে গেছো, বাট আমরা আজকে ক্লাস শেষ করে ফেলছি। শেষের দুইটা টপিক একটু দ্রুত টানছি, বাট সুন্দর করে বুঝাইছি। ভালো করে এটাও দেখে নিও, এগুলো হচ্ছে তোমার 9-10 পড়া। সো আশা করি বুঝতে পারছো। এই ছিল হচ্ছে আমাদের আজকের টোটাল ক্লাস। এরই মাধ্যমে আমরা আজকে ক্লাসটি শেষ করলাম। যারা একদম শেষ পর্যন্ত করছো তোমাদের সবাইকে সাধুবাদ জানাই। যারা শেষ পর্যন্ত করো নাই তোমরা আবার দেখে নিবা, পরবর্তীতে দেখছো আশা করি। তোমরা এই ক্লাসটার মাধ্যমে আমাদের অ্যালকিনের টোটাল অংশটা A to Z কভার করে ফেলছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। মিল্টন ভাইয়ের জন্য দোয়া করবা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ।